গায়ে সেদিনও সাজ নেমেছিল চিরাচরিত ধর্মে, কিন্তু সেই সাজের ধরন আর আবহ বিস্তার ছিল একেবারেই আলাদা। ভীষণ অস্বাভাবিক ছিল যেন। এক ফালি চাঁদের দেখায় সেদিন অমাবস্যা বিদায় হলেও সে রাত যে অমাবস্যার চেয়েও নিকষ কালো হতে চলেছে, অদৃষ্ট ছাড়া আর কেউই সেটা আগাম জানতে পারেনি সূত্রপাতের মুহূর্তে। তবে এমন সাজবেলা আর তার হাত ধরে নেমে আসা সেই বিচিত্র ধারার কালরাত্রিকে সেই এলাকার ওই মফস্বলের বয়োজ্যেষ্ঠ মানুষেরা আগে থেকেই চিনতেন। সময় এগিয়েছে ঠিকই, তবে অতীতের সেসব স্মৃতি এখনো ওই স্থানের পুরনো অধিবাসীদের কাছে মারাত্মক ভয়াল। সুধীন তালুকদার, সকলের সিধে জ্যাঠা, নিজ গৃহের উঠোন ঘেরা দাওয়ায় বসে বিকেলের মিঠে হাওয়া উপভোগ করতে করতেই তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন বোধহয়। তাই সাজের আগমন হয়তো তেমন একটা টের পাননি। বয়স তারও কম হয়নি। খানিক প্রশান্তিতেই তার বুড়ো শরীরটা ছেড়ে দেয় ইদানিং। ঢুলতে ঢুলতে হয়তো ঘুমিয়ে কাদা হয়েই যেতেন, যদি না মশাদের উৎপাত তাকে অতিষ্ঠ করত ওইভাবে। বেশ খানিকক্ষণ মশার কামড় খেতে খেতে অস্বস্তির পারদ সপ্তমে চড়তেই বিরক্তির চোখে চোখ মেলতে বাধ্য হন তিনি। মশা আর মশা, ভালো লাগে এসব। তাতেই তার চোখে পড়ে সাজবেলা আগমন ঘটেছে। তবে সেই সাজের আগমন যেন একেবারেই পূর্ব পরিচিত ধরনে হয়েছে আবারও। এটা বুঝে চমকে ওঠেন তিনি। নড়বড়ে গতিতে ছুটে গিয়ে উঠোনের মাঝ বরাবর দাঁড়িয়ে চাঁদের দিকে চেয়ে দেখতে গিয়েই ভয়ের চোটে তার বুকের ভেতর দামামা পিটতে শুরু করে দেয়। কারণ তিনি বিলক্ষণ জানতেন, এ সাজ কিন্তু এমনি আসেনি। এ তো এমনি আসে না কখনো। এ আগমনে অনেক কিছু থাকে তার সাথে। এ সাজ নেমে এলে প্রথমে অদ্ভুত একটা ঝিম ধরানো আবেশ তৈরি করা ফুলের সুবাস ছড়িয়ে পড়ে চারিপাশে। না, এ কোনো সাজবেলায় ফোটা প্রকৃতির নিয়ম মেনে চলা ফুলের সুবাস নয়, বরং এক অবর্ণনীয় ধরন রয়েছে এই সুবাসের, যেটা মনোগ্রাহী আবার উত্তেজকও বটে। বেশিক্ষণ সইতে পারা যায় না ঠিকই, তবে উপেক্ষা করবার সাধ্যও হয় না। ভীষণই বৈচিত্র্যময় এই ফুলের সুবাস। সাথে থাকে একটা গুনগুন করে একই ছন্দে খালি গলায় গাওয়া কোনো অজানা গানের সুরেলা কণ্ঠ, তবে নির্দিষ্ট কোনো শব্দবিহীন। কিন্তু নিজস্ব বিন্যাসে সেটা পূর্ণ, ভীষণই বিচিত্র। কেউ যেন গাইছে না, বরং কিছু বলতে চাইছে যেন, বা দুঃখ প্রকাশের তাগিদে কেঁদে কেটে হা হুতাশ করছে। ঠিক মতো কিছুতেই বোঝাও যায় না, তবে শুনলে অনেকগুলো অনুভূতি দলা পাকিয়ে মনের ভিতর হাহাকার তুলে দেয়। আরো বিশেষভাবে অদ্ভুত হলো, এক একজনের অনুভূতি হয় এক এক রকমের। সে ব্যক্তি মনের চরম আশঙ্কা বা হতাশা বা ভয়কে জুড়লে যেমন অনুভূত হয়, ঠিক তেমনই অনুভূত হয় যখন ওই গুনগুন আওয়াজ কারোর কানে পৌঁছয়। যার যেমন প্রাপ্তি অপ্রাপ্তির, ভবিষ্যতের চাওয়া পাওয়ার অজস্র ফিরিস্তি নিয়ে উদ্বেগ বা আশা, ওই আওয়াজ সেই সব বোধকেই যেন আরো ত্বরান্বিত করে দেয় চতুর গুণ, রোগার্হ উদ্যমে। এসব মিলিয়ে ভীষণভাবে দুর্বোধ্য সে গান। সিধে জ্যাঠা আকাশ পানে চাঁদের ফালির দিকে চেয়ে প্রমাদ গোনেন। দু চোখে তার জলের ধারা অজান্তেই তার সম্পূর্ণ অস্তিত্বকে ভিজিয়ে দিতে আরম্ভ করেছে যেন ইতিমধ্যেই। তবে হয়তো সেই আবেগী কান্নায় বিষাদের সাথে আতঙ্ক ছিল অধিক মাত্রায় প্রকট। তিনি তখন থরথর করে কাঁপতে শুরু করেছেন। সরলা, ও সরলা, শিগগিরই বাইরে এসো, একবার শিগগিরই এসো। বলতে বলতেই পিছন ঘুরে ব্যতিব্যস্ত হয়ে ঘরে ঢুকতে যাবেন মনস্থ করতেই দেখেন ততক্ষণে সরলা নামের মানুষটি দাওয়ায় দাঁড়িয়ে।
ওনার চোখে মুখেও বিষাদ, আতঙ্কের যুগলবন্দি। অঝোর ধারায় বৃষ্টি নেমেছে তার দৃষ্টি থেকেও। ঠোঁট দুটো কাঁপছে তার। কিছু বলতে চেয়েও না প্রকাশ করতে পারার অসহায়তা তাকে গ্রাস করে ফেলেছে ইতিমধ্যেই। সিধে জ্যাঠা তার দিকে একবার চাইলেন, একবার আকাশ পানে চেয়ে কাপা গলায় আবারও বলে উঠলেন, সে ফিরেছে সরলা। আমি নিশ্চিত সে আবার ফিরেছে। তাকে আটকে রাখার সাধ্য হলো না, তবে এইবার ভুগবে সকলে, হয়তো আমারও। তবে কর্মের পরিণাম তো ভুগতেই হয় গিন্নি। যেমন কর্ম তেমনই ফল। তৈরি হতে হবে সকলকে, সময় যে এসে গেছে। ওই দেখো গো, সেই কালো আস্তরণে ধীরে ধীরে চাঁদের আলো ঢাকা পড়ে যাচ্ছে। উনানের কালো ধোঁয়ায় যেমন আশপাশ ধীরে ধীরে ছেয়ে যায় আর জানান দেয় যে কিছু জ্বলছে, অন্য কোনো কিছুকে তৈরি করছে, ঠিক তেমনই যেন চেনা পরিচিত সেই কালো ধোঁয়ার প্রলেপ। বড় খোকাকে আজ বহুদিন বাদে বড্ড মনে পড়ছে তাদের। তখনই মনে হচ্ছিল সে কি তবে ফিরে এলো, সেই পুরনো আবেগ, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছেগুলো উস্কে দিতে। তখনই হই হই শোনা গেল বাইরে। আরো কত মানুষ ইতি উতি ছড়িয়ে ওই একই ভঙ্গিমায় আকাশ পানে চেয়ে হাহাকার জুড়েছে। সবার মধ্যেই একই রকম আতঙ্ক, বিষাদের মাখামাখি ভাবের উদয় হয়েছে যে সে তাদের আচরণ জানান দিচ্ছে স্পষ্টত। ধীরে ধীরে বহুজন একত্রে এক জায়গায় জটলা পাকিয়ে জড়ো হয়, কিন্তু কে যে কাকে কি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিশ্চিন্ত হবেন বুঝে উঠলেন না কেউই। আর তখনই সকলের আতঙ্ককে দ্বিগুণ বাড়িয়ে শোনা গেল বহু পুরনো এক হাড় হিম করা জান্তব গর্জন। যুবা বা কিশোর, নতুন প্রজন্ম এসবে হতচকি ও তাজ্জব বনে গেলেও যাদের এসব পূর্ব পরিচিত, তারা পড়ি মরি একে অপরকে সামলে এদিক ওদিক ছুটে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠলেন। এক নাটকীয় পরিবর্তনে নারকীয় তাণ্ডব শুরু হয়ে গেল চোখের পলকে। হুড়মুড় করে যে যেদিকে পারে ছুটে যেতে গিয়ে এ ওর ঘাড়ে মুখ থুবড়ে পড়ে নিজেকে সহ অন্যকে আহত ক্ষতবিক্ষত করে দিশাহীন উদ্ভ্রান্তের মতো ছটফট করতে শুরু করে দিলেন। আর তখনই দেখা গেল জান্তব শব্দের অধিকারী সেই বিকট আকার চলমান অমাবস্যার মতো চার পেয়েকে ছুটে আসছে সে বিকট আওয়াজ তুলে। বাকিদের মতো সে কিন্তু দিকভ্রান্ত নয়, নির্দিষ্ট লক্ষ্যে রীতিমতো নিশ্চিত প্রাণ হয়ে ছুটে আসছে যেন। সেটির ভয়ঙ্কর চোখ দুটি জ্বলছে তার ভয়াল দর্শনকে ত্বরান্বিত করতে। জনসমক্ষে এসেই সেটি আবারও এক বিরাট ডাক ছেড়ে এলাকার মধ্যস্থ যে গাছগাছালির ঝোপ বনের আকারে পরিণত তার দিকে ছুটে গেল, যেন ইঙ্গিত করে গেল, সকলে এসো। এদিক পানেই রয়েছে লেখা পরবর্তী ভবিতব্য। আর দ্বিধা, দ্বন্দ্ব, আশঙ্কা, উদ্বেগ মাখা মানুষগুলো যখন দলবদ্ধভাবে লাঠি, সোঁটা, আগুন নিয়ে তার ভিতর প্রবেশ করলো, তখনই দেখতে পেল সেই অকল্পনীয় বিভীষিকাকে। ঝোপঝাড় মিশ্রিত বন্য প্রায় পরিত্যক্ত অংশটির মধ্যবর্তী এলাকায় এক বিরাট জলাভূমি, আর ঠিক তার পাশেই পিছন ফিরে বসে রয়েছে এক নারী। এক ঝাঁক বাদুড় কোথা থেকে যেন উড়ে এসে তার আশপাশ দিয়ে ঘুরপাক খেতে শুরু করেছে। খানিক পরেই সেগুলো আবার খানিক ওপরে উঠে শূন্যে ভাসা পোকামাকড়ের মতো গিজগিজ করে জমাট বাঁধা কুণ্ডলি পাকানো ধোয়ার মতো আস্তরণ তুলে ঘুরে চলল ক্রমাগত। দেখে স্বাভাবিক ঠেকলেও সে মহিলার ধারে কাছে যাওয়ার সাহস কেউই সেই মুহূর্তে পাচ্ছিল না। তবে বেশিক্ষণ অপেক্ষা কাউকেই করতে হলো না তার সম্পর্কে জানবার জন্যে। সকলকে চমকে দিয়ে সে ঘুরে দাঁড়ালো আচমকা। 3 রাস্তার মোড়ের মাথায় ঢুকছে প্রাণটা এখনো।
বাঁচাতে চাস তো ছুটতে যা, দেখ পারিস কিনা। তবে আমি জানি পারবি না, তোরা কিছুতেই পারবি না। এরপর আর কাউকেই পারবি না আচমকা অপ্রত্যাশিত ভাবে শেষ যাত্রায় যাওয়ার থেকে ফেরাতে। শুধু তামাশা দেখবি তোরা, তামাশা, ওটাই তোদের কর্ম। কারণ তোরা তো কেউই কারোর নোস রে। জন ধন আর জমি বিশ্বাসঘাতকের প্রতিনিধি তোরা। যা যা, পালা পালা, প্রাণ বাঁচিয়ে পালা, তোরা শিগগির পালা, যা। তার বলা কথাগুলো শেষ হতে না হতেই বাদুড়গুলো সাঁই সাঁই করে একত্রে উড়ে চলল একটি নির্দিষ্ট দিকে, যেন দিক নির্দেশ করাই তাদের লক্ষ্য। হুঙ্কার দিয়ে ডাক ছাড়লো তৎক্ষণাৎ সেই বিকট চারদিকটি। তারপর সেটিও ছুটতে শুরু করলো সেই দিকে। ওদিকে কেউ কোনো কিছু ভাবার বা বোঝার আগেই নারী মূর্তিটি আর কিছুই না বলে হঠাৎই ঠাস করে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলল। তাকে তুলতে ছুটে এলেন একটি লোক, তার স্বামী মৃণাল। মিনতি, 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 তুমি 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 এখানে কিভাবে এলে? কি হয়েছে তোমার? কি হয়েছে? এসব কি বলছো? কি ভাবেই বা বলছো? এভাবে আগাম তো একমাত্র উনি দেখতে পেতেন, আর তারপরেই জানান দিতেন সকলকে। মিনতি, মিনতি, মিনতি ওই গ্রামাঞ্চলের এক নিপাট শান্ত গৃহবধূ। গায়ের মাথা নিখিলেশ মাইতির পুত্রবধূ। তার স্বামী নিখিলেশের মেজপুত্র মৃণাল। সেই বোধহয় একমাত্র গো বেচারা প্রাণ ওই বাড়ির, আর সব দিক দিয়েই দুর্বল চিত্ত বলে বাড়ির কাছেই প্রহসনের পাত্র। হঠাৎ নিজের স্ত্রীর এহেন আচরণে সকলের সাথে তার চমকের চোটে চক্ষু চড়ক গাছ অবস্থা। আর যে ধারার আচরণ সেটা একেবারে অভিনব তো নয় তার কাছে। এ ধারার সাথে সে এবং এই গ্রামাঞ্চলের বহু পুরনো মানুষ পরিচিত, এই মিনতি নিজেও। কারণ যার আচরণের সাথে মিল রেখে সে অমনভাবে এক ভবিষ্যতের বর্ণনা করল, তাকে সে ভালোই চিনত। খুব কাছ থেকে দেখা, ভোলার কথাই নয়। শুধু বিগত প্রায় 25 বছরের মধ্যে যারা নতুন করে আগত এই এলাকায়, তাদের কেউই এসবে পরিচিত নয়। কারণ তার পূর্বেই সে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ব্যক্তিটি এ জগতের বন্ধন ছিন্ন করে চলে যেতে বাধ্য হয়। সে যে আর জীবিত নেই। মিনতির কথা মতো 3 রাস্তার মোড়ে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল একটি 20-22-এর যুবককে। প্রাণটা তখনও ধুকপুক করছে তার। সে যেন যে কোনো মুহূর্তে বেরিয়ে চলে যাবে লোকচক্ষুর অন্তরালে। সকলে ছুটে গিয়ে যখন তাকে উঠিয়ে নিয়ে আসতে যাবে, তখনই সব শেষ। কি হলো? কে ওটা? আরে কেউ তো বলো। উত্তর এলো কোনো একজনের কণ্ঠে। দুর্ঘটনা, শরীরে আঘাতের চিহ্ন ভরে রয়েছে, সম্ভবত কিছুতে ধাক্কা লেগেছিল, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। বেঁচে নেই জ্যাঠা, এই নিখিলেশ মাইতির বড় নাতি, আপনার ভাইপো। মৃণাল বিস্মিত চোখে চেয়ে থাকে বেশ খানিকক্ষণ। চোখে মুখে সে বিস্ময়ে খানিক পরে একটা অদ্ভুত পরিবর্তনের ছোঁয়া পায়। মুখে খেলে যায় একটা তৃপ্তির হাসি। পঙ্গুতায় কন্যা সন্তানের হাবা গোবা মাতা পিতাকে প্রতি মুহূর্তে যে লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল, সে ক্ষতের ওপর বোধহয় চন্দনের প্রলেপ মাখিয়ে দিয়েছে কেউ সযত্নে। যত্ন, ভালোবাসা, এমনকি চিকিৎসার অভাবে অন্যের সন্তানের তিলে তিলে ক্ষয়ে যাওয়া যারা সইতে পারে অবলীলায়, তাদের বুঝি এটা সইতেও কষ্ট হবে না। কয়েকদিনের বিরতিতে অনিরুদ্ধ নাগ ব্যবসার কাজে বড় শহর থেকে ফিরছেন। তখন প্রায় মাঝরাত। সাথে তার স্ত্রী সুলেখাও রয়েছেন। অনেকটা পথের যাত্রায় কখন যে তার ঘুমের ঢুলুনি এসেছিল নিজেও হয়তো খেয়াল করেননি। হঠাৎই তার গাড়িটি আচমকা থেমে যাওয়ায় তিনি পিছনের সিটে বসে এমন ধাক্কা খেলেন, আগু পিছু হয়ে তার মাথাটা ঠুকে গেল সামনে বসা ড্রাইভারের সিটের পিছনে। ধমকে উঠতেই যাবেন,
তখনই দেখেন ড্রাইভার নীলেশ থরথর করে কাঁপতে কাঁপতে সামনের দিকে কিছু একটা দেখাচ্ছে। সেদিকে ভালো করে চাইতেই অনিরুদ্ধবাবু দেখেন একটি নারী মূর্তি গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। গাড়ির বনেটে ভর দিয়ে দাঁড়ানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। চমকে ওঠেন অনিরুদ্ধ। মহিলার গড়ন ভীষণ চেনা চেনা লাগছে তার। ভীষণ কাছ থেকে তাকে দেখেছেন অনিরুদ্ধ নাগ। আর তার পাশেই দাঁড়িয়ে আছে চার পেয়ে বিকট দর্শন কালো এক ষাঁড় মেয়েও। নির্জন পথে দুপাশের সারিবদ্ধ ঘন সবুজের মাঝে অদ্ভুত এক গন্ধে চারপাশটা ভরে উঠেছে ইতিমধ্যে। পূর্ণিমার রাতের রূপলি আলোয় কালো ছায়ার আস্তরণ পড়তে শুরু করেছে এর সাথেই। আর দ্বিতীয় কিছু ভাবার কথা মাথায় আসবার আগেই সে মহিলা মুখ তুলে চাইলেন। আর ওই বিকট চারপেয়েটি বিকট সুরে ডাক ছেড়ে এমন চেঁচালো যে ভয়ের চোটে বুকের রক্ত নিমেষেই হিম হয়ে গেল অনিরুদ্ধ নাগের। তবে যাকে ভেবে তিনি আশঙ্কা করছিলেন প্রথমে, তার বদলে যার চেহারা উনি সেই মুহূর্তে দেখতে পেলেন, তাতে উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন পলক ফেলতেই। ওর ভাবনায় থাকা সেই মানুষের বদলে এখন ওর সামনে দাঁড়ানো নিজেরই স্ত্রী সুলেখা। উনি চমকে পাশে তাকিয়ে এতক্ষণে খেয়াল করলেন যে সে সেখানে তখন নেই। কিছুক্ষণ আগেও যিনি বসেছিলেন তার পাশেই কখন বেরিয়ে গেছেন নিজে বুঝতেই পারেননি। উদ্ভ্রান্তের মতো দৃষ্টিতে আলু থালু বেশে সে এখন গাড়ির বাইরে থেকে চেয়ে রয়েছে অনিরুদ্ধ নাগের দিকে। আর তাকে কিছু বলবার সুযোগ না দিয়েই তারপরেই, নিজে তো একটা জানোয়ার ছিলেনই, ছেলেটাকেও তেমনই বানিয়েছেন। যান, ঘরে যান। হিংস্র, ক্ষিপ্ত, উন্মাদ পশুর নিধন কেমন করে হয়ে থাকে দেখে নিন। সে ছিঁড়ে খাবে আপনার ছেলেকে, যেমন আপনি ভালোবাসতেন অন্যকে আঘাত দিয়ে উপভোগ করতে। আর আমি সেই চরম পাপী আর নিদারুণ লোভী মেয়ে ছেলে, যে একজনের উপর অত্যাচার করা পশুকেই অর্থের লোভে আবার স্বামী হিসেবে গ্রহণ করি। তাই আমার গর্ভে তো পশুই আসবে। যান যান, সন্তানকে বাঁচাতে চান তো এক্ষুনি যান। অনিরুদ্ধ চিৎকার করে ড্রাইভারকে ধমক দিতে গেলেন। তার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তার স্ত্রীকে গাড়ি থেকে নামতে দেওয়া হলো কেন? আমি কি করব স্যার? হঠাৎই পিছন থেকে ম্যাডাম আমায় জাপটে ধরে ঘাড়ে কামড় বসাতে গেলেন। আমি যে কি করি ওই অবস্থায় বুঝেই উঠতে পারলাম না। কোনো মতে নিজেকে আর গাড়িটাকে সামলে ধাতস্থ হয়েই দেখি উনি আর গাড়িতে নেই। গাড়ির বাইরে গিয়ে ওইভাবে দাঁড়িয়ে রয়েছেন। কিভাবে যে কি ঘটলো! ততক্ষণে সুলেখা গাড়ির ওপর এলিয়ে পড়ে গেছেন জ্ঞান হারিয়ে। তাকে কোনো মতে অজানা ভয় আশঙ্কার সাথে নিয়েই তুলে এনে গাড়িতে বসিয়ে বাড়ির দিকে ছুট লাগালেন অনিরুদ্ধ নাগ। তিনি তখনও জানতেন না যে সেখানে তার জন্য অপেক্ষা করছিল জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা দর্শনের ভবিতব্য। অনিরুদ্ধ নাগের বিরাট বাড়ির বাইরে তখন লোকে লোকারণ্য। সকলকে ঠেলে সরিয়ে উনি যখন নিজের বাড়ির মেন গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলেন, সামনের দৃশ্য দেখার সাথে সাথেই চিৎকার করে ছিটকে পড়লেন মাটিতে। তাদের সম্মুখে ঘরে ঢোকার মুখে বাগানের ওপর পাঁঠা কাটার মতো ছটফট করছে একটি ছেলে। রক্তাক্ত, ক্ষত বিক্ষত তার শরীর, চোখ মুখ বিস্ফারিত, গায়ে কাপড় জামা কিছুই নেই। আর তার কোমরের নিচ থেকে রক্তে ভেসে যাচ্ছে। কোনো মতে প্রাণ আটকে আছে যেন। হয়তো নিজের মানুষদের শেষ দেখা দেখবার জন্য। তার মা ছুটে তার কাছে যেতেই সে শুধু হাতের ইশারায় দোতলার দিকে দেখায়। তারপরেই তার ওই বিস্ফারিত চোখের মণি দুটো চিরতরে স্থির হয়ে যায়। তার দেখানো দিকে চোখ মেলতেই ততক্ষণে অনিরুদ্ধ নাগ ছুটে এসেছেন। তার দৃষ্টি ওই দিকে দেখেই স্থির হয়ে যায় ভয়ে।
সে ভয় এতটাই তীব্র যে তার চোখ যেন সেটা দর্শন করেই ঠিকরে বেরিয়ে পড়তে চায় অসহনীয় বোধ করে। দোতলার বারান্দায় মার্বেলের কার্নিস থেকে ঝুলছে একটি নগ্ন নারী দেহ, গলায় শাড়ির ফাঁস। তার শরীর থেকেও রক্ত চুইয়ে পড়ছে ক্রমাগত। বিশেষত তার মুখ দিয়ে গলা বেয়ে বেরিয়ে আসা রক্তে তার হাত দুটো ভেসে যাচ্ছে। আরেকটি হাতের মাঝে মাংসল পিণ্ডর মতো কিছু একটা আঁকড়ে ধরা রয়েছে। মেয়েটি আর কেউ নয়, নিচে পড়ে থাকা মৃত ছেলেটির নববিবাহিতা স্ত্রী পল্লবী। অনিরুদ্ধ নাগ খুব ধুমধাম করে তার অন্তরঙ্গ বন্ধু পীযূষকান্তি দাসের একমাত্র কন্যার সাথে তার ছেলে অনিমেষের বিবাহ দিয়েছিলেন দিন দশেক আগেই। এখন দুজনেই মৃত, তাও অস্বাভাবিকভাবে। পীযূষকান্তি দাস ও তার পরিবার ইতিমধ্যেই উপস্থিত হলেন সেখানে। মাথা চাপড়ে চেঁচিয়ে কেঁদে উঠলেন তারাও। অনিরুদ্ধ নাগকে দেখতেই হঠাৎ ছুটে গিয়ে তার কলার টেনে ধরে চিৎকার করতে থাকেন। সব সব তোদের পাপের ফল, হ্যাঁ সব সব। আমি আমি তোদের পাশে থাকতে গিয়ে আমার আমার মেয়েটাকে আজ এইভাবে। তোর রাক্ষসী মেয়েই আমার ছেলেকে মেরে খেয়েছে, আবার বড় বড় কথা। হ্যাঁ হ্যাঁ, সব সব মেয়েই তো রাক্ষসী, তাই না? যেমন যেমন সে ছিল তেমনি আমার মেয়ে। আর তোরা 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 সব দেবতা দেবতা। ওগো, তোমরা এবার থামো, দয়া করে থামো। তর্কাতর্কি থেকে নিমেষেই ধস্তাধস্তি হাতাহাতি শুরু হয়ে যায় দুজনের মধ্যে। লোকজন ছুটে এসেও থামাতে পারে না এমন তাণ্ডব। ওদিকে মহিলা মহল আর্তনাদের চরম প্রকাশ করে পরিবেশকে আরো ভয়াবহ করে তোলে এসবের সাথে তালে তাল মিলিয়ে। আর তখনই দেখা যায় গোটা স্থানটার আশপাশ দিয়ে কালো ছায়ার প্রলেপ পড়তে শুরু করে দিয়েছে বেশ খানিকক্ষণ ধরেই। থেকে থেকেই যে মৃদু মন্দ হাওয়া বইছিল তা এখন ধীরে ধীরে দাপট বাড়িয়ে কিছুক্ষণের মধ্যেই ঝড়ের রূপ নেওয়ার প্রস্তুতি শুরু করে দিল। এর সাথেই ওই বাড়ির আশপাশ দিয়ে উড়তে শুরু করলো রাশি রাশি বাদুড়ের দল। সাথে সাথে বিশ্রী ডাক তুলে দূর থেকে শোনা গেল একসাথে অনেকগুলো জান্তব উল্লাসে পূর্ণ অনেকগুলো পশুর মিশ্রিত গর্জন। এসবের সাথেই আশপাশ জুড়ে সেই অদ্ভুত ঝিম ধরানি গন্ধে সবটা যেন ভেসে যেতে শুরু করলো। সাথে সাথেই সকলের কানের গোড়ায় বেজে যাচ্ছে এক অদ্ভুত রিন রিনে গলায় গুনগুন করে একই ছন্দে সুর তোলা কোনো মন কেমনের গান। একটা মন কেমন করা সুরেলা কণ্ঠে গুনগুন করে একই ছন্দে অজানা সুরে শব্দবিহীন গান করছে হা হুতাশ করে। কেউ যেন গাইছে না, বরং কিছু বলতে চাইছে। যার শব্দ অধরা কিন্তু অগ্রাহ্য করার উপায় নেই। সমস্ত মিলিয়ে এক নিদারুণ ভয়ঙ্কর পরিস্থিতিতে যেন কোনো অজ্ঞাত ভয়াল শক্তি সকলকে টেনে নিয়ে গিয়ে ফেলে দিল যার থেকে পরিত্রাণ আশা করা বৃথা। অতীতের কথা। যে সময়কার কথা বলছি তখনই মতিঝিল জেলা উন্নতির পথে পা বাড়ালেও বর্তমান সময় থেকে অনেকটাই পিছিয়েই ছিল। এর অধিকাংশই গ্রাম্য ছোঁয়ায় পরিপূর্ণ, গাছপালা জঙ্গলের সম্ভার, জেলার মাঝ বরাবর বয়ে চলা বিরাট নদী, এছাড়াও খাল বিল পুকুরে ভরা বেশ মনোরম পরিবেশে মানুষজন নিজের মতো সুখে শান্তিতেই থাকত। সেখানকার এই ময়নাবাড়ি মফস্বল এলাকায় স্কুল মাস্টার নিশীথ বন্দ্যোপাধ্যায় প্রথমে কর্মসংস্থানের তাগিদে একলা এদিকে আসলেও পরে বিবাহ করে এখানেই পাকাপাকি বসবাস শুরু করেছিলেন। তার দুই সন্তান, কন্যা মৈত্রী ও পুত্র নিরুপম, এই গায়ের ছায়াতেই হেসে খেলেই বেড়ে উঠেছিল। মৈত্রী মেয়েটি তার স্বভাবজাত সৌন্দর্যে সকলের প্রিয় পাত্রী ছিল সেই ছোট্ট বয়সেই। অত ছোট একটা 5-6 বছরের বালিকার ডাকখোঁজের ধরনে যে কি অপূর্ব মায়ার পরশ ছিল তা বুঝিয়ে বলা সম্ভব নয়। যেই তাকে দেখত, তার সংস্পর্শে আসতো, সেই উপলব্ধি করত সেটা এক বাক্যে। বালিকাটির আরও বিশেষ একটি গুণ ছিল, ওই ছোট্ট থেকেই কাউকে অসুবিধের মধ্যে দেখলেই অস্থির হয়ে উঠত।
নিজের বোধ বুদ্ধি দিয়ে যা বুঝতো তেমন ভাবেই আশপাশ চতুর্দিকে ছুটে গিয়ে হইচই বাঁধিয়ে দিত অসুবিধে পড়া সেই মানুষটিকে উদ্ধার করবার তাগিদে। বয়স অল্প অল্প করে বাড়তেই সে স্বভাবেরও অধিক মাত্রায় প্রকট হয়ে ওঠা নজরে আসতে শুরু করেছিল পরিচিত সকলের। এহেন একটি সুন্দর পরিবেশে প্রথম ছন্দপতন হয় মৈত্রেয়ী যখন 12 বৎসর বয়সী হয়। এক বর্ষার সন্ধেতে বৃষ্টি থেমে খানিক চাঁদের দেখা মিলেছে তখন। ঘরে ঘরে সাজের প্রদীপ দেখানো শঙ্খধ্বনি মুখরিত পরিবেশে মৈত্রেয়ী হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে পড়বার বই খুলে সদ্য বসেছে। হঠাৎ তার পড়বার টেবিলটার সামনে জানালা দিয়ে বাইরের দিকে চোখ পড়তেই স্বভাবে ভাবুক মেয়েটা চাঁদের অমন রূপ দেখে খানিক ওতেই মেতে চুপ করে এটা সেটা ভাবতে শুরু করে। এ তার পুরনো অভ্যেস, বেখেয়ালি হয়ে বহু কিছু ভেবে যাওয়া ঘন্টার পর ঘন্টা ধরে। কিন্তু সেদিন সে লক্ষ্য করে চাঁদের ওপর কালো ছায়ার হালকা হালকা আস্তরণ পড়ছে খুব ধীর গতিতে। মেঘের কারসাজি বোধ হয়, বা হয়তো বৃষ্টি আবারও আসছে ভেবে সে বিশেষ গুরুত্ব দেয় না। ওই এলাকার চিরাচরিত ধর্মে থেকে থেকে আচমকা দমকা বাতাস বয়ে শিরশিরানি তোলাও তাকে বিশেষ চঞ্চলিত করে না। কিন্তু অদ্ভুতভাবে যখন চারপাশ অতি মাত্রায় ধূপ চন্দনের গন্ধে ভরে ওঠে সে চমকে যায়। সাঁঝের বেলায় এমন স্বাভাবিক হলেও তার ঘরের সন্ধে আরতি যে শেষ হয়ে গিয়েছিল আগেই, সেটা সে বিলক্ষণ জানত। তাছাড়া অত প্রকট আর ভিন্ন গন্ধের ধূপ তার বাড়িতে যে জ্বলে না সেটাও। আর অন্য কোথাও জ্বললেও একেবারে নাকের গোড়ায় না জ্বললে অমন তীব্র সুবাস আসে না যে, সেটুকু সে ভালোই বুঝতে পারে। এদিক ওদিক খানিক অস্থির হয়েই চোখ বুলিয়ে নেয় সে। তারপর নিজের চমক অগ্রাহ্য করে পড়ায় মনোনিবেশ করবার কথা ভেবে মুখ ফিরিয়ে নেওয়ার মুহূর্তেই দেখে তাদের ঘরের পিছনের বাগানে বেড়ার ওপাশে কেউ একটা দাঁড়িয়ে আছে। এবারে বেশ ঘাবড়ে যায় সে। কৌতূহলী শিশু মনের অধিকারিণী হওয়ায় অগ্রাহ্য করতে পারে না। ড্যাব ড্যাব করে চেয়ে দেখে এক বৃদ্ধা দাঁড়িয়ে রয়েছেন তাদের বাড়ির পিছনে। বুড়ি ঠাকুমার মতো মায়া ভরা দর্শন যেন। ওই আধার রাতের অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে তার অবয়ব, হয়তো ওই সাদা চাঁদের মতো শাড়িটার জন্যে। এই সবই ভেবে নেয় নিজের মতো করেই মৈত্রেয়ী। নিজের চোখের দৃষ্টি তার দিক থেকে যেন সরাতেই পারছে না সে। আর তাতেই কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করে যে ওনার মুখটা যেন স্পষ্ট বোঝা যাচ্ছে হঠাৎ করে। অন্ধকারে যা কিছু পূর্বেও একেবারেই বোঝা যাচ্ছিল না, আর বোঝা যেতেই সে দেখে সেই বৃদ্ধার মুখে এক অদ্ভুত হাসির রেখা। ছোট মানুষ, অত হাসি কান্নার ধরন সে বুঝতে পারে না। তার কাছে হাসি মানে হাসি, আনন্দের বহিঃপ্রকাশ, আর কান্না মানে ঠিক তার উল্টোটা। সেও হেসে ফেলে প্রতিদানে। তারপরেই তাকে আরো চমকে দিয়ে সেই মহিলা যেন হাতের ইশারায় ডাক দেন মৈত্রেয়ীকে। বেশ অবাক হয় মৈত্রেয়ী। এমন সাজবেলায় একজন অপরিচিত মানুষের বাইরে থেকে ওইভাবে তাকে ডাক দেওয়াটা তার ভীষণই অস্বাভাবিক লাগে। তেমন বোধ বিচক্ষণতা না থাকলেও এটুকু সে তখনও জানতো যে অপরিচিত জনের ডাকে আগেই সাড়া দিতে নেই, একলা তাদের কাছে যেতেও নেই। আগে বড়দের জানাতে হয়। তার মা বাবা দুজনেই এমনই শিখিয়েছেন। ওই ভেবেই বিষয়টা নিজের মাকে জানানোর জন্য উঠতে যেতেই সে দেখে ওই বৃদ্ধা তার ঘরের জানালার একদম সামনে এসে উপস্থিত হয়েছে। একদম এক হাতের দূরত্বে তার মুখোমুখি তখন দাঁড়িয়ে সেই বৃদ্ধা। হতবাক ওই ছোট্ট মেয়েটা কি যে করণীয় সেই পরিস্থিতিতে বুঝে উঠতে পারে না, ভয় পেয়ে যায় মারাত্মক। আর সেই বৃদ্ধার উপস্থিতিতেই হঠাৎ করেই যেন কেমন ঠান্ডা বাতাস এসে তাকে কাঁপিয়ে দেয়। কুঁকড়ে যায় ছোট্ট প্রাণটি। তার বাবা ও ভাই ঘরে নেই, সকলেই সদরে গেছেন কাজে, ফিরতেও রাত হবে। আর তার মা বোধহয় রাতে রান্না বসিয়েছেন। রান্নাঘর তো সেই দূরে, উঠোনের ওই প্রান্তে। ঘরের ভেতর থেকে চেঁচিয়ে ডাকলেই যে শুনবেন এমন কোনো কথা নেই।
এদিকে গলা দিয়ে বেচারি মেয়েটার ডাক খোঁজ দূরস্থান, আওয়াজ বেরোনোই তখন দুরহ। তার করুণ দশা দেখেই হয়তো ওপাশের সেই অজ্ঞাত পরিচয়ে বৃদ্ধা খানিক হেসে বলেন, ভয় পাস না মাগো, তোর কাছে আমি যে একটু সাহায্য চাইতে এলাম। আর তো কেউই নেই এখানে যে আমার সাহায্যে লাগতে পারে, একমাত্র তুই ছাড়া। কারণ তুই এটুকু প্রাণ হয়েও বোধজ্ঞানের ঊর্ধ্বে গিয়ে ভাবনা করবার আগেই মানুষকে ভালোবাসতে পারিস, মানুষের উপকারে লাগিস। বাকি মানুষ তো সব জেনে বুঝেও একটু দয়া দেখাতেও কৃপণ। শোন না, তাই বলি একটা উপকার করবি রে মা? ভয়ে জড়সড় মেয়েটি কিছু না বুঝেই সম্মতিতে ঘাড় নাড়ায়। বুড়ির চোখ দুটো চিকচিক করে উঠে মৈত্রেয়ীর অভিব্যক্তি দেখে। হাওয়ার দমক যেন তাতে আরো খানিক বেড়ে ওঠে। তাহলে শোন, ওই যে পুপাড়া, সেখানে সুরেশ তালুকদারের বাড়িতে তোরই মতো একটা মেয়ে রয়েছে। একটু বড়ই হয়তো, নাম নন্দা। মা মরা মেয়েটা বড্ড অভাগী রে। সৎ মা বড্ড অত্যাচার করে। ওর বাপ চোখের আড়াল হলেই, তার বাপ যেহেতু মেয়ে অন্তঃপ্রাণ, আর নিজের সবটা ওই মেয়েকেই সে আগে দেয়। ও ভবিষ্যতেও দেবে। তাই আজ রাতেই তার বাপের না থাকবার কারণে ওই মেয়ে ছেলে ওকে পুরনো ভাড়ার ঘরে পুড়িয়ে মারার ব্যবস্থা করে ফেলেছে। বেচারির খুবই বিপদ রে। শিগগির কর্মা, ওকে ওখান থেকে বের করতে আমায় সাহায্য কর একটু। সময় কিন্তু বেশি নেই রে মা, এখনই চল। আমি পথ দেখিয়ে দেব তোকে, আবার বাড়িও ফিরিয়ে আনবো নিরাপদে। তোর কোনো চিন্তা নেই রে মা। ভয়ে আড়ষ্ট মৈত্রেয়ী এসবের কার্যকারণ জিজ্ঞেস করতেই ভুলে যায়। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে শুধু। ওদিকে ধূপ চন্দনের গন্ধে কেমন যেন ঝিম ধরানো অনুভূতি হচ্ছিল তার। সাথে ওই ঠান্ডা বাতাসের তোড় তার সর্বস্ব কাঁপিয়ে অস্থির করে তুলছিল। আর তার এই বয়সে অত বিশদে বাকি আর কিছু বোঝা সম্ভব হচ্ছিল না। উনি আবারও ডাকলেন মৈত্রেয়ীকে। যাবি তো রে মা? তবে আয় মা, আয় না, তাড়াতাড়ি কর মা। তারপর কিভাবে যে মৈত্রেয়ী নিজের ঘর থেকে চুপচাপ বেরিয়ে পড়েছিল নিজের মাকে আড়াল করে নিশ্চুপে, নিজেই হয়তো অবাক হয়ে গিয়েছিল পরবর্তীতে ভেবে। সাঁঝ পেরিয়ে তখন রাত নামতে চলেছে। বিশেষত গ্রামগঞ্জের লোকজন এই সময় এমনিতেই বাইরে থাকে না। আর সেদিন যেন আরো শুনশান পথঘাটের অবস্থা। ঝোড়ো বাতাস বয়ে চলেছে তখন অবিরাম গতিতে, যেন যে কোনো মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি নামবে। তারপরেই দুর্যোগ ঘনিয়ে আসবে কিছু মুহূর্তের অপেক্ষায়। সেসবের মাঝেই গাছগাছালি ঘেরা নিরিবিলি প্রান্তরে মনের ভয়, আতঙ্ক, দ্বিধা, দ্বন্দ্ব উপেক্ষা করেই একলা ওইটুকু মেয়ে কোন এক মন্ত্র বলে
টুকটুক করে হেঁটে চলেছে দূরের ওই পূব পাড়ার পথে। কেউ জানতে ও বুঝতেও পারেনি সামনে সামনে মৈত্রেয়ী চলেছে, পিছনে ওই বৃদ্ধা মানুষটি তাকে এগিয়ে চলার, এদিক ওদিক মোড় ঘোরার নির্দেশ দেয়। চলতে চলতেই মৈত্রেয়ী টের পায় সাথে এসে সঙ্গ দিয়েছে একটি কালো রঙের ধ্বংসসার মেয়। সেই সময় প্রকৃতির মধ্যে যেন আজব দোলাচল উঠছিল থেকে থেকেই। ভয়ঙ্কর প্রলয় আসবার প্রাক মুহূর্তে যেমন গুমোট একটা প্রারম্ভ সূচিত হইয়েছিল। ছোট্ট প্রাণ ভয়ে গুটিসুটি মেরে যেতে যেতে থমকে যায় বহুবার। তখনই পিছন থেকে ভেসে আসে তাকে উদ্দীপিত করার সেই কণ্ঠধ্বনি। ভয় নেই রে মা, আমি তো আছি তোর সাথে, কোনো ভয় নেই। আর একটু চল, আর খানিকটা এগোলেই পৌঁছে যাব আমরা। আবারও এগিয়ে চলে মেয়েটা। নিজের পরিচিত পথঘাট, গলিপথ, এই আধারে এমন অপরিচিত কখনো লাগেনি ওর। বেচারি কখনো এমন কিছুর দর্শন করেওনি যা এতটা নির্জন, নিকষ আর নীরব হয়ে থাকে। আশপাশ থেকে রাত জাগা কত রকম বিচিত্র প্রাণের ডাক তার কানে আসে। কখনো কখনো মনে হয় কোনো অপার্থিব কিছু যেন তার সাথে সাথেই চলছে, যাকে চোখে দেখা যাচ্ছে না। তার কোনো নিজস্ব শব্দ নেই, নেই কোনো আকার, সব কিছুর মধ্যে মিশে যাচ্ছে সেটা নিমেষেই। তারপরেই নিজের মতো করে সেই সব কিছুকে অদ্ভুত, ভয়ঙ্কর, অজাগতিক করে তুলছে। পিছু টান তৈরি করছে সেটাই। কিছুতেই যেন মৈত্রেয়ীকে সেই শক্তি এগিয়ে যেতে দিতে চায় না। ভয়ের চোটে মৈত্রেয়ী পা চালায় আরও দ্রুত গতিতে, কিন্তু পারে না, ছিটকে পিছিয়ে যায় অনেকটাই। তখনও সেই বৃদ্ধা মানুষটা আবারও ভরসা দেয় তাকে, বারংবার, প্রতিবার। এভাবেই কখন যে সে পৌঁছে যায় অতখানি পথ, নিজেই বুঝে উঠতে পারে না। পূব পাড়ার সে নির্দিষ্ট উঠোন ঘেরা লম্বাটে বাড়ির বাইরের ফটকটি ভেজিয়ে রাখা। মৈত্রেয়ী পৌঁছে গিয়ে সেটির সামনে দাঁড়াতেই যেন কোত্থেকে দমকা হাওয়া এসে সেটিকে সজোরে আঘাত করে। একেবারে আচমকা মচমচ করে এক ধাক্কার আওয়াজে সেটি হাট করে খুলে যায়। মৈত্রেয়ী হাজারো কোণঠা নিয়ে ধীরে ধীরে বাড়িটির ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে উঠোনের এক প্রান্তে দাঁড়িয়ে ঠাহর করতে পারে না সে কোন দিকে যাবে। একটা খুব হালকা স্বরে কান্নার আওয়াজ তার কানে এসে পৌঁছয়। এমনি সে ঘাবড়েছিল, আরো বিভ্রান্ত হয়ে যায় ওই কান্না শুনে। কি যে করবে সে ওই পরিস্থিতিতে কিছুই আন্দাজ করতে পারে না সে তখন। ভাবিস না রে মা, কেউ টেরটি পাবে না, কিচ্ছুটি না। ওই যে বাড়ির সাথে লাগোয়া পুরনো ভাঙা ভাড়ার ঘর, চেয়ে দেখ, একদম ডান পাশের কোণে ওই ওখানে রয়েছে মেয়েটা। তাকে সেখানেই বেঁধে রেখেছে ওই ডাইনিটা। তুই যা মা, ওকে গিয়ে আমার কথাগুলো বল, বের করে নিয়ে আয় ওকে, আর গায়ের মন্দিরে নিয়ে যা। আমি এদিকটা দেখছি ততক্ষণে, কেউ যাতে বাধা দিতে না পারে, সে আমার দায়িত্ব। যা রে মা, যা, তাড়াতাড়ি কর। তবে শোন, ওকে নিয়ে বেরিয়ে আসার পথে পিছন ফিরে চাইবি না, ওকেও না করে দিবি। মরণের ফাঁদ পাতলে মৃত্যুদূত শুনতে পায় রে মা, সে তখন ছুটে আসে আপনে সেই কাজে সাহায্য করতে।
তাই পিছন থেকে যত রকম আওয়াজ পাস, ঘাবড়ে গিয়ে ফিরে তাকাস না কিন্তু। আমি সাথেই থাকবো, জানিস। তবে সব চাইতে বেশি ক্ষমতা তোর, তোর শুদ্ধ মনের নিঃস্বার্থ চেষ্টায়। যা যা, শিগগিরই যা রে মা, শিগগিরই যা। মৈত্রেয়ী চুপচাপ সেই বুড়ি মায়ের দেখানো রাস্তা দিয়ে পা টিপে টিপে গিয়ে ওই ভাড়ার ঘরের সামনে উপস্থিত হয়। বাইরে থেকে এসে ঘরের শিকল তোলা ছিল, কিন্তু তার পৌঁছানো মাত্রই সেটা আপনা থেকেই ওই উঁচু দরজার মাথার ওপরেই কোনো কিছুর সাহায্য ছাড়াই টুক করে খুলে যায়। দ্বিতীয় কিছু না ভেবেই তৎক্ষণাৎ ভিতরে ঢুকে যায় মৈত্রেয়ী। অন্ধকার ঘরটার এক কোণে কান্নায় ভেঙে পড়া মেয়েটা প্রথমে ভয়ের চোটে তাকে দেখেই চেঁচিয়ে ওঠে। অন্ধকারের মধ্যে হঠাৎই মৈত্রেয়ীর প্রবেশ তাকে ভয় পাইয়ে দেয় আরো, আর সেটা বুঝতে পেরেই মৈত্রেয়ী ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। খুব সাবধানে গলা নামিয়ে ফিসফিস করে প্রয়োজন মতো বুড়ি মায়ের নির্দেশ তাকে জানিয়ে বের করে নিয়ে আসে ওই ঘর থেকে। বেরোনোর সময় সেই বুড়িমাকে না দেখলেও কুকুরটিকে ঠায় বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তারা। তাতেই যেন এক না বোঝা ভরসার ছোঁয়ায় দুটিতে চুপচাপ ওই বাড়ির আঙিনা পার করে রাস্তায় নেমে ছুটতে শুরু করে প্রাণপণে। সাথে ছুটে চলে সেই কুকুরটিও, কিন্তু গোটা পথ তাদের ছোটার গতিকে অবরুদ্ধ করতে একটা কালো জমাট বাঁধা ধোয়ার প্রলেপ পিছন পিছন ধাওয়া করতে শুরু করে দেয় কিছুক্ষণের মধ্যেই। আবার অজস্র অজানা বুক কাঁপানোর ডাক কানে আসতে শুরু করে এর সাথেই। তাদের বিভ্রান্ত করে ঘাবড়ে চমকে থামিয়ে দেওয়াই যেন কোনো অজ্ঞাতের লক্ষ্য। তখন থেকে থেকেই মনে হয় যেন একদল অজানা দস্যু পিছু নিয়েছে, এক্ষুনি ছুটে এসে ধরে ফেলবে তাদের। অসহায় উদ্বিগ্ন মেয়ে দুটি তাও ছুটে যায়, কারণ তাদের ভরসা দিতে একটি কণ্ঠস্বর থেকে থেকেই তাদের কানে এসে পৌঁছয়। আমি আছি রে মা, সব সময় তোদের সাথে, তোদের কোনো ভয় নেই। একসময় সেই বাধা প্রদানকারী অজানা শত্রুপক্ষের দাপট থেমে যায়। দূর থেকে তখন এলাকার মন্দির চত্বর দেখা দিতে শুরু করেছে। তারা যখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে, কুকুরটা বাইরেই কোথায় যেন মিলিয়ে যায় হঠাৎ করে। মন্দিরের যে কজন মানুষ ছিল তাদের সামনে দুজন বিভ্রান্ত কিশোরী তখন কি বলবে বুঝে উঠতে পারছে না, কিন্তু পরবর্তীতে তারা শুনতে পায় বেশ কিছু মানুষ হই হই করে ছুটোছুটি শুরু করেছে। তাদেরই কেউ বলা বলি করছে পূব পাড়ার একটি বাড়িতে ভয়ানক আগুন লেগেছে। কাঠ ঘুটে ঠাসা সেই ভাঙা পুরনো ভাড়ার ঘরে তেল ছিটিয়ে খানিক দূরে একটি দড়ির ডগায় আগুন ধরিয়ে নিশ্চিন্তে ঘরের দৌড় টেনে নিজের ছোট্ট 6 বছরের পুত্রকে নিয়ে বসেছিলেন সেই সৎ মা নামক পিশাচিনী। আগুন লেগে দাউ দাউ করে জ্বলে উঠলে তিনি বাকি নাটক সাজিয়ে হয়তো সকলকে ডাকতেন, যদিও তার শত্রু নিধনের কার্য সম্পন্ন হওয়ার পর। উনি যখন পোড়া গন্ধ পেয়ে উল্লাসে বাইরে বেরিয়ে আসেন, তখনই পান জীবনের সর্বাধিক চমক। আগুন লেগেছে ঠিকই, তবে ভাড়ার ঘরে নয়, তার নিজের ঘরে। আর সে নিজেই তখন নিজের সন্তান নিয়ে ওই আগুনে বন্দী। চিৎকার করে লোক ডাকার তীব্র প্রয়াস করেও তখন বিশেষ সুরাহা হয় না। সকলে পৌঁছে তাদের বাঁচানোর চেষ্টা শুরু করার পূর্বেই আগুনের মারণ থাবা বিস্তার শুরু হয়ে যায়। সে আগুনে একটি অসহায় মেয়েকে শেষ করবার চেষ্টা সেই করেছিল, তাতেই সে নিজেই পুড়ে যেতে শুরু করেছে। তার ছেলেটিকে কোনো মতে বাঁচানো গেলেও সে মহিলা আর রক্ষা পায় না। অন্যের মৃত্যুকে ত্বরান্বিত করবার চেষ্টায় সে নিজেই মৃত্যুর ফাঁদে পড়ে যায়। নন্দার বাবা ফিরে আসার আগে গায়ের মানুষজন তাকে সামলে রাখে, কিন্তু মৈত্রেয়ী যে তাকে বাঁচিয়েছে এটা চারদিকে রাষ্ট্র হয়ে যায়। তার বাড়ির লোকজন তাজ্জব বনে যায় যে কিভাবে কি ঘটল। মৈত্রেয়ী নিজেও কোনো ব্যাখ্যা দিতে পারে না গোটা ঘটনার। সে শুধুই বলে, তাও তার মা বাবাকে, যে এক বুড়ি মহিলা নাকি তাকে এমন করতে বলেছে এবং সাহায্য করেছে নন্দাকে বাঁচাতে।
বহু জল্পনায় সেবারের মতো বিষয়টা থিতু হয়ে গেলেও ওই ছিল সূত্রপাত। এরপর প্রায় শুরু হয় মৈত্রীর আগাম বিপদের দর্শন, কিন্তু স্বপ্নে। কোনো অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে সে আগেই জানতে পেরে যায় তার স্বপ্নে, এবং সাহায্য করবার জন্য ব্যবস্থা নিতে যে কিভাবে এগোবে সেটাও কোনো অজ্ঞাত শক্তি তাকে পাশ থেকে সাহায্য করে বুঝিয়ে দেয়। গোটা এলাকায় মৈত্রীর এই অভূতপূর্ব অলৌকিক শক্তির কথা ছড়িয়ে পড়ে আগুনের মতো। পাশাপাশি তাকে একটু ভয় মিশ্রিত সমাদর করবার প্রবণতাও বেড়ে উঠতে থাকে ক্রমশই। যে মৈত্রেয়ীকে সকলে আপন করে নিত সহজেই, তাকেই এখন সকলে এড়িয়ে না হয় সামলে বুঝে চলবার চেষ্টা করে। আর এটাই মৈত্রেয়ীকে কষ্ট দিতে শুরু করে। তার গোটা পরিবার তাকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটায়। অন্যের বিপদে সাহায্য করতে গিয়ে মৈত্রেয়ী তো নিজে সেই বিপদের সম্মুখীন হয় বারংবার। কখনো যদি এসবে ক্ষতি হয়ে যায় তার। সময় বয়ে চলে, মৈত্রেয়ী বড় হয়ে উঠতে থাকে, এবং সেই সাথেই বেড়ে ওঠে তার ওই অকল্পনীয় ক্ষমতার শক্তি। শয়নে স্বপনে এমনকি জাগরণেও লোকচক্ষুর সম্মুখেই সে দেখে নিতে পারে যে কোনো কারোর আগাম বিপদের কার্যাবলীকে, এবং রুখে দেওয়ার শক্তিও তার বেড়ে যায় ধীরে ধীরে। সে যতটা উদ্বিগ্ন ও দয়াপরবশ হয়ে মমতা দিয়ে অপরের জন্য ভাবতে পারে, ততই অন্যকে বিপদ থেকে মুক্ত করবার শক্তিও তার বৃদ্ধি পায় তালে তাল মিলিয়ে। সেই একবার দুর্গাপুজোর ভাসানের দিন বেশ হৈ হৈ করে এলাকার লোকজন সব ঝিলাম নদীতে মাকে নিয়ে গিয়েছে। ভিড়ে তিল ধারণের জায়গা নেই, তার ওপর ঢাক ঢোল পিটিয়ে বাজি পটকার চোটে এলাহি ব্যাপার চলছিল। সন্ধে প্রায় নেমে এসেছে, দলে দলে লোক নদী ঘাটের দিকে এগোচ্ছে। হঠাৎই বন্ধু বান্ধব ঘিরে থাকা মৈত্রেয়ী থমকে দাঁড়িয়ে যায়। ওর বান্ধবী সুলেখার মুখে সবটা শুনেছিলাম। সে বলেছিল, অত ভিড়, ওই ঠেলাঠেলি, এগিয়ে ছুটে না গেলেই ধাক্কা খেয়ে নিচে পড়ে যাব এমন অবস্থা। মিঠু দেখি এমন সময় থমকে দাঁড়ালো, একেবারে আচমকা, কিছুই বুঝে উঠতে পারলাম না। এদিকে না পারছি ওকে সরাতে, না পারছি এগিয়ে যেতে। যত ডাকি, এই মিঠু চল এগো, সে কোনো উত্তরই দেয় না। পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে আছে মেয়েটা। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, এমন আতঙ্ক ঝরে পড়ছিল। আর ঠায় সামনের দিকে দাঁড়িয়ে কয়েকজন নির্দিষ্ট লোকের দিকে চেয়েছিল। ওরা যেদিকেই যাচ্ছে ওর দৃষ্টিও যেন সেদিকেই কলের পুতুলের মতো ঘুরে যাচ্ছে। তারপরেই খেয়াল করলাম আমরা কয়েকজন আশেপাশে তীব্র ধূপের গন্ধে ভরে গেছে। এমনি ভাসানে কত বাজি পটকা ফাটে, সেসবের গন্ধ ছাপিয়ে এমনভাবে ধূপের গন্ধ ছেয়ে গেল, সে বলে বোঝানোর না। আমাদের প্রায় সকলের মধ্যেই তখন অস্থিরতা ছড়িয়ে পড়েছে। জানতাম তো সে নির্ঘাত কিছু দেখেছে, আর সে দেখায় নিশ্চয়ই কারোর বিপদের ইঙ্গিত রয়েছে। আমাদের সন্দেহকে সঠিক প্রমাণ করে দিতেই সরাসরি বাদুড় উঠতে শুরু করে দিল ওই গোটা স্থান জুড়ে। তখনই মানে আমাদের যে ভাসানের যাত্রা, সেখান দিয়ে সকলের মাথার উপর দিয়ে যেন একটা আলগা ছাদনা তৈরি হয়ে গেল, এমন সেগুলো উড়ে চলেছে। আমরাও সতর্ক হয়ে গেলাম। তেমনই ব্যতিব্যস্ত হয়ে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে লোকজন ছুটোছুটি শুরু করে দিল। আমিও যে ছুটিনি তা নয়, তবে মিঠুকে দেখবার, ওকে আগলে রাখতে স্থির হয়ে কোনো একদিকে যেতেও পারছিলাম না। তার মধ্যে আমরা সকলেই তখন ভাবতে শুরু করেছি যে এবার নিজেরই বিপদ নয় তো। এমনকি আমিও, কারণ মিঠু তো আর স্বাভাবিক নেই যে ওকে কিছু জিজ্ঞেস করবো বা ধীরে সুস্থ নিজেই আমাদের কিছু জানাবে। সে তো ঠাই ওই মা দুর্গার কৈলাস যাত্রার পানে একইভাবে চেয়ে দাঁড়িয়ে আছে। তারপর যখন সেই বিকট কালো কুকুরটা ডাক ছাড়তে ছাড়তে মিঠুর কাছে এসে দাঁড়ালো, সে তখন অনেকক্ষণ বাদে ঘাড় নামিয়ে প্রথমে একবার কুকুরটির দিকে, তারপর একবার পিছন ঘুরে তাকালো। আমরাও ওকে দেখেই পিছনে ঘুরেছিলাম, কিন্তু কিছুই দেখিনি। তারপরেই উঠলো মাতাল করা পাগল হাওয়ার দোলাচল। কুহু করে কোত্থেকে একদলা ঝোড়ো হাওয়া উড়ে এসে আমাদের চোখে মুখে লাগলো। বুঝতে পারলাম না। আরো বিক্ষিপ্ত হয়ে পড়লাম সকলে, যেন প্রলয় এসেছে। প্রাণ বাঁচাতে যদি এবার না ছুটি, তাহলে এমনিতেই মারা পড়বো সকলে। আমি কোনো মতে হাওয়ার ঝাপটা বাঁচিয়ে তাকিয়ে দেখি মিঠু উন্মাদের মতো নদীর ঘাটের দিকে ছুটছে। তার মুখে তখন একটাই কথা, সকলকে জলে নামতে বারণ করো। আরে বারণ করো শিগগিরই, ভেসে যাবে, না হলে প্রত্যেকে ভেসে যাবে, কেউ বাঁচবে না। বিশু কাকা,
বিশু কাকা, নেমো না, জলে নেমো না। ওর বলবার সাথে সাথেই ব্যতিব্যস্ত লোকজন গেল গেল রব তুলে নদীর দিকে ছুটতে শুরু করলো। কিন্তু যা তাণ্ডব ঘটে গেল অতটুকু পথ পেরিয়ে নদী অবধি পৌঁছাতে, সে ব্যাখ্যা আমি দিয়ে উঠতে পারবো না। শুধু যখন পৌঁছালাম দেখছিলাম নদীতে বান ডেকেছে ভয়ানক। অপর দিকের পাড়ে পাশের এলাকা পলতাপুরের ঠাকুর ভাসান শুরু হয়েছিল তখন। ওপাশের বহু লোক জলে নেমে পড়েছিল ইতিমধ্যেই। কিন্তু আমরা যখন ভালো করে দেখি, ওদিকের বহু মানুষ নদীর মাঝে পাগলের মতো সাঁতরে প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে চলেছে। কিন্তু সব বিফলে গিয়ে খড়কুটোর মতো অগুন্তি মানুষ জলের স্রোতে ভেসে বেরিয়ে যাচ্ছে দূরে। নদী কাউকে রেয়াত করছে না। আর এদিকে আমাদের বিশু কাকা আর তার বন্ধু বান্ধব পাড়ের কোনায় হুমড়ি খেয়ে পড়ে আছে। পিছন থেকে কয়েকজন যে তাদের টেনে পাশে ধরে রেখেছে তা বোঝাই যাচ্ছিল। তাদের পাশেই মৈত্রী দাঁড়িয়ে, মানে তারা নেমেই পড়েছিল। মৈত্রী পৌঁছে গিয়ে আবার টেনে নিয়ে আসে ওদের। সে কিন্তু ওইটুকুতেই থামেনি, সমানে চিৎকার করে যাচ্ছিল। ওই বাচ্চাটাকে ওই যে গাছের বড় ডাল, ওটা দিয়ে কেউ আটকে দাও, বাচ্চাটাকে আটকাও। কিন্তু হইচইয়ের দরুন কে যে নামবে আর কার যে সাহস হবে মাঝ নদীতে বান ডাকা অবস্থায় ঝাঁপিয়ে কাউকে বাঁচানোর, কেউই সাহস করে এগোতে পারল না। সে এক বিরাট বিপর্যয় ঘটে গেল সেই মুহূর্তেই। মৈত্রেয়ী আমাদের মিঠু এপার ধরে অনেকটা দৌড়ে ছুটে গেল সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তারপর বেশ খানিকক্ষণ হইচই আর্তনাদের মাঝে দেখি যে মেয়েটা সাঁতার জানে না দিব্যি জলে ঝাঁপ দিয়ে দিল। আর সকলকে চমকে ওই বান ডাকা নদী থেকে ওই বাচ্চাটাকে টেনে এনে এপারে নিয়ে এলো মিঠু নিজেই। তখন অবশ্য অনেকেই ছুটে গেছিল সাহায্যে, কিন্তু যারা যারা ওকে জানতাম আমরা তাজ্জব বনে গেছিলাম। ও কিভাবে ওই জলের স্রোতে ভেসে যাওয়া বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে, যেখানে ও নিজেই সাঁতার জানে না। কিন্তু এসব কিছু বেশি দিন স্থায়ী হয় না, কারণ মৈত্রেয়ীর সেই শুভ শক্তি যেমন বৃদ্ধি পায় পরের উপকারের জন্য, তেমনি তাকে রুখবার অপশক্তির আস্ফালন বাড়তে থাকে অগোচরে। নিশ্চুপে থাবা প্রসারিত করে কোনো অজ্ঞাত করাল তাকে রুখে দেওয়ার জন্য। আর অপশক্তির তো কোনো নির্দিষ্ট রূপ হয় না, সে যে কোনো রূপে লুকিয়ে নিজের থাবা বিস্তার করতেই পারে, তাই না? সিধে জ্যাঠা খানিক থামলেন। সামনে বসা প্রিয়াঞ্জলি, প্রদ্যুৎ, পলাশ ও চৈতালি তখনও তার মুখের পানে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে। এরা বাইরে থেকে এসেছে, নিজেরাও ভীষণভাবে অস্থির হয়ে রয়েছে, অনেক খোঁজ খবর নিয়ে নিজেদের বহু অজানা প্রশ্নের উত্তর খুঁজতে, সেই বিশেষ কিছু তথ্য জানতে যা অতীতের পাতায় রয়েছে কিন্তু তাদের বর্তমানকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। জ্যাঠা তাই তাদের সামনে নিজের জানা অজানা তথ্য মেলে ধরেছেন আজ এতদিন পর। সাজ তখন নেমে এসেছে প্রায়, তবুও এলাকার পুরনো মন্দিরে কোনো তোড়জোড় টের পাওয়া গেল না। বহুদিন ধরেই এমনই বিশৃঙ্খলা চলছে, সময়ের যেন কোনো হিসেব রাখে না কেউই। শুধু সময় নিজের হিসেব বুঝে নিতে সতর্কতা জারি করে মর্জি মতো। বিশ্রী ভ্যাবসা গরমে হাঁসফাঁস করে ওঠে যেন পরিবেশটা। ও পরিবেশের ধরন কিন্তু অমন নয়, এত গুমোট ভাবটা আগে ছিল না এই এলাকা জুড়ে। হাওয়া থেকে থেকে উঠছে ঠিকই, তবে কোনো রকম স্বস্তি দেওয়ার তাগিদই যেন সেই হাওয়ার নেই। কেমন একটা হুমকি তোলা তাগাদা দিয়ে ঝাপটা মেরেই উধাও হয়ে যাচ্ছে থেকে থেকেই। বড়ই অদ্ভুত। আরো বিস্ময়কর হলো প্রতি মুহূর্তের প্রতিটা গতিবিধি প্রতি জনের যেন কেউ খুবই সন্তর্পণে জরিপ করছে আড়াল থেকে। দিব্যি টের পাওয়া যাচ্ছে কেউ আশেপাশেই রয়েছে, তবে তাকে দেখা যাচ্ছে না, চেষ্টা করেও না। বুকের ভেতর হঠাৎ করেই আবারও হাহাকার ওঠে সিধে জ্যাঠার। অন্তরটা যেন অজানা আশঙ্কায় খানিক খিচুনি দিয়ে দোলা দেয়। আশপাশ সন্ধিহান দৃষ্টিতে খানিক চোখ বোলান তিনি, তবে কি যে খুঁজছেন, আদৌ খুঁজছেন কিনা বুঝে ওঠেন না কিছুতেই। সামনে বসা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর ব্যাকুলতা লক্ষ্য করেই আবার শুরু করলেন তিনি। কাহিনী জীবনের হোক বা গল্প গাছায়, কখন কোথায় মোড় ঘুরিয়ে নেবে সে তো স্রষ্টা নিজেই জানেন না গো। তাই কাহিনী সেটাই যেটায় বিস্ময় বর্তমান থাকে,
বিস্ময় কেটে গেলেই কাহিনীর সমাপতন। যতটা এ দীর্ঘ জীবনের জ্ঞান, সাথে খানিক পড়াশোনা আর সর্বোপরি অভিজ্ঞতা, আমি তো তেমনই বুঝলাম। কিন্তু দাদামশাই, পরবর্তীতে এমন কি ঘটে গেল যে ওই ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছিল? আর এখন আমরা কেন এসবের সাথে যুক্ত হয়ে পড়লাম? আমাদের সামনেও সেসব ঘটনাগুলো ভেসে উঠতে কেন শুরু করেছে, যার সূত্রপাত অতীতের পাতায় লুকিয়ে? ওরা 4 জন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। বন্ধুত্ব যদিও সেই কলেজ জীবন থেকেই। প্রিয়াঞ্জলিরা 4 জনেই ছোট থেকে একই রকম অদ্ভুত সমস্যায় ভোগে, অনেকটা অতীতের সেই মৈত্রীর মতো। ওরা আগাম একটাই স্বপ্ন খণ্ড খণ্ডভাবে 4 জন মিলে দেখেছে, একদম নাটকীয় উপস্থাপনের মতো স্পষ্টভাবে। আর দেখবার 1 থেকে 2 দিনের মধ্যেই হুবহু একই ধারার ঘটনা কোথাও ঘটে যায়। এক্ষেত্রে প্রথমে তো ওরা কিছুই বুঝতো না বিক্ষিপ্ত টুকরো ঘটনাগুলোর শেষ বা শুরু কোথায়, কিসের জন্যই বা এসব ঘটছে। তাই আগাম কাউকে কোনো সতর্কবার্তা দিয়ে উঠতেও পারে না, এবং তারা প্রতিজনেই যা সব দেখে তাতে উপস্থিত ব্যক্তি বা স্থান কোনোটাই তাদের পরিচিত পরিসরের মধ্যে পড়েও না সেই স্বপ্নে, সেটুকু অধরাই রয়ে যায়। পরবর্তীতে বন্ধুত্ব হওয়ার পর কলেজে থাকাকালীন রাজনৈতিক একটা গন্ডগোলের স্বপ্ন এরা একত্রে আলাদা আলাদা খণ্ডে দেখতে পায়। প্রথমে বুঝতে না পারলেও সেই গন্ডগোল ও বোমাবাজির ফলে যখন ওরা প্রত্যেকেই কলেজ চত্বরে আটকে পড়ে, তখনই একে অপরের সাথে নিজেদের জীবনের এই অভিজ্ঞতা ভাগ করবার সুযোগ হয়। সেদিন যখন গন্ডগোল চরম পর্যায়ে, এরা কলেজ থেকে বেরোনোর পথ পাচ্ছে না। প্রথমে প্রদ্যুৎ বলে ওঠে বাকিদের সামনে যে সে এরকম একটা গন্ডগোলের স্বপ্ন দেখেছিল। এরকম অনেক কিছুই নাকি সে দেখতে পায়, তবে শুধু ওই মারামারি হচ্ছে, ছাত্রছাত্রী ছুটে পালাচ্ছে, এইটুকুই। নিজের কলেজেই যে এরকম হবে সেটা সে স্বপ্নে বোঝেনি। বাকিরা যথারীতি চমকে উঠে জানান দেয় যে তাদেরও একই রকম অভিজ্ঞতা ছোট থেকেই হয়ে আসছে, এবং তারাও এই গন্ডগোলের স্বপ্ন দেখে এসছে আগে থেকেই। এটা যে নিজেদের কলেজ সেটা তারাও বুঝে উঠতে পারেনি আগে। ইউনিয়নের ইলেকশনে 9-6 করেছে ওই আগের জিএস। এই সন্দেহে ওকে মারতে মারতে বের করবে এইবার বিরোধী দলের ছোকরাগুলো। আমি শুধু আমার কলেজ বা এখানকার জিএস সম্রাট দা যে সেটা বুঝতে পারিনি স্বপ্নে। বলতে বলতেই দেখা যায় যে ঠিক তাই, ইলেকশন পূর্ববর্তী জিএস সম্রাটকে মারতে মারতে বের করছে বিরোধী দলের ছোকরাগুলো। পলাশরা সেসব দেখেই সকলে মিলে ছুটে কলেজ বিল্ডিং এর একটা নিরাপদ কোণে গিয়ে দাঁড়ায়। ছুটে পালানোর মুহূর্তেই প্রিয়াঞ্জলি কাঁপতে কাঁপতে বাকিটুকু বলতে শুরু করে। মারা যাবে সম্রাটটাকে ওরা মারতে মারতে মেরে ফেলবে। দেখিস গন্ডগোল আরো চরম রূপ নেবে। ওরা কোনো মতে সেদিন পিছন গেট দিয়ে বেরিয়ে বহু চোরা অলিগলি পার করে যখন একটু সুরক্ষিত স্থানে একটি চায়ের দোকানে বসেছে, গুটি কয়েক মোটর বাইক ছুটিয়ে একদল ছোকরা হই হই করতে করতে পার হতে হতে বলা বলি করছে শোনা যায়। না, সম্রাটদার মৃত্যুটা মেনে নেওয়া যাচ্ছে না। চরম নোংরামি করে আর মিথ্যে বদনাম দিয়ে ছেলেটাকে মেরে ফেললো। প্রিয়াঞ্জলি কথাগুলো শেষ করেও নিজের অস্থিরতা লুকোতে পারে না। গোটা বিষয় জুড়ে যা অভিজ্ঞতা তাকে আবারও যেন চাক্ষুষ দর্শন করল সে আরও যা জানায় তাদের সামনে বসে থাকা সিধে জ্যাঠা মানুষটিকে। এরপর বহু ছোট বড় ঘটনা ঘটেছে। একইভাবে 4 জনের মিলিত স্বপ্নের বাস্তবায়ন প্রত্যক্ষ করেছি আমরা। তারপরেই হাতে আসে একটি ডায়েরি। আমাদের প্রত্যেকের ঠিকানায় এক একটি, একই ঘটনা সমূহের বিবরণ লেখা তাতে, যাতে ওই মৈত্রী নামের মানুষটির গল্প রয়েছে। তার ওই স্বপ্ন দর্শন নিয়েই সমস্ত ঘটনাগুলোর গল্প আকারে বিবরণ। সবই ওই কিশোরী থেকে যুবতী অবস্থার কাহিনী। কিন্তু কিন্তু এখন তিনি কোথায় বা পরবর্তী জীবনে তার আর কি কি অভিজ্ঞতা রয়েছে সেসব কিছুই নেই তাতে। আমরা প্রথমে শিহরিত হতাম যে আমাদের সাথেও এমন এমন গল্পের মতো ঘটনা কেন ঘটছে,
কিন্তু যখন জানলাম যে এই রকম অভিজ্ঞতা আরও একজনের অসমাপ্ত জীবন কাহিনী এবং তার নিজেরই লেখা নাকি, তখন বিস্ময়ের শেষ থাকলো না। কিন্তু সেই ডায়েরিতে লেখা মানুষটির কাহিনীর সাথে জুড়ে এই বর্তমানের কিছু বিক্ষিপ্ত ঘটনাকে যখন আমরা আবারও টুকরো টুকরো ভাবে দর্শন করলাম স্বপ্নে, তখনই এসবের রহস্য উদ্ঘাটনের জন্য মরিয়া হয়ে পড়লাম প্রত্যেকেই। তাই এখানে ছুটে আসা আমাদের। আপনার নামের উল্লেখও ওই ডায়েরিতেই পাই। আপনার বড় ছেলে সৌরিশের কোনো বিপদের আভাস উনি পেয়েছিলেন, সেটা নিয়েও গল্প রয়েছে, তাই না? তার মুখের কথা শেষ হওয়ার সাথে সাথে বিকট এক জান্তব প্রাণের রক্ত জল করার ডাক কানে আসে সকলের। সেটা যেন ছুটতে ছুটতে আসছে কোনো কিছুকে লক্ষ্য করে। চমকে যায় প্রত্যেকেই, বিশেষভাবে সিধে জ্যাঠা মানুষটি। থরথর করে কেঁপে উঠে নিজের ঘরের দৌড় দিয়ে খানিক বাইরে চেয়ে দেখতে যান। তৎক্ষণাৎ আশেপাশে চোখ বুলিয়ে নিতে চেয়েও যেন বুকের পাটা চুপসে গেছে তার তখন। বাকি চারজন অবাক হয়ে এদিক ওদিক চাইতে থাকে। তারা কিছুই বুঝে উঠবার আগেই লক্ষ্য করে চারপাশ কেমন যেন অদ্ভুত উত্তেজক এক ধূপ চন্দনের গন্ধে ভরে উঠেছে আচমকাই। আমার বড় খোকা দুর্ঘটনায় চলে গেছিল আমাদের ছেড়ে। সে বহুকাল আগের ঘটনা। মৈত্রেয়ী কত বলেছিল, কতভাবে যে বারণ করেছিল। দাদা ভাইকে যেতে দিও না জেঠুমণি, ওর যে খুব বড় বিপদ জেঠুমণি, বিশ্বাস করো। কিন্তু সে শুনল কই? এমনিও বাইরে থাকতো, পড়াশোনা করা বিজ্ঞানের ছাত্র। মৈত্রেয়ীর এতটা ক্ষমতার কথা সে বিশ্বাসই করতে চায়নি। বলতো, ধর ছাড়তো, ওসব কল্পনাপ্রসূত কচি মাথার কাণ্ডকলা। কাকতালীয়ভাবে কিছু একটা মিলে গেছে হয়তো, আর তাতে করে আরো বহু কিছু আগে পরে কল্পনা করতে শুরু করেছে এখন। যত সব। কিন্তু মেয়েটার কথা শুনলেই বোধহয় ও হয়তো প্রাণে বেঁচে যেত। ওকে অবিশ্বাস করে বন্ধুদের বিশ্বাস করতে গিয়েই অকালে চলে গেল ছেলেটা আমার। ডায়েরিতে জানানো হয়েছে যে এ গ্রামের মাথা যে কয়েকটি তাবর তাবর লোকজন, তাদেরই একজন নিখিলেশ মাইতির বড় ছেলে মল্লারের বন্ধু ছিল। আপনার ওই বড় সন্তান সৌরিশ একসাথেই শহরে পড়তো নাকি। মৈত্রী দেবী স্বপ্নে নাকি দেখেছিলেন মল্লারের সঙ্গে মতবিরোধেই বাকি সবকিছু ত্বরান্বিত হয়। সবটাই ওদের কীর্তি। সমস্ত কিছুই ওই পরিবারের সাথে বাকি আরো দুটো পরিবারের নোংরামির ফল। আমার ছেলে থেকে মৈত্রেয়ী সবাই ওদেরই প্রকোপে নির্মম পরিণতির দিকে যেতে বাধ্য হয়। সকলে চমকে উঠল শুনে, কিন্তু এরপর উনি যা বললেন তাতে চমকের পারদ সর্বগুণ বৃদ্ধি পেয়ে গেল। মৈত্রেয়ীকে তার উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত ক্ষমতায় মানুষের পরবর্তী ভবিতব্য আগামীকে বলে দেওয়ার মাসুল গুনতে হয়েছিল খুবই মর্মান্তিকভাবে ভুক্তভোগী হয়ে। কি হবে আগামীতে, কিভাবে ও কার সাথে ঘটবে, সবটাই সে জানান দিয়ে দিত পূর্বেই। এসব যখন সে পূর্বে নিজে দর্শন করত স্বপনে বা জাগরণে, ওই বৃদ্ধা যাকে সে প্রথমবার দেখেছিল আর সেই চার পেয়ে প্রতিজনকেই সে দেখতে পেত একইভাবে। তারা নাকি তাকে দিক নির্দেশ করত, পরবর্তীতে অগ্রসর হতে সাহায্য করত, ঠিক প্রথমবারের মতো। আর সাথে সাথেই থাকতো অপশক্তির বাধা প্রদানের প্রয়াস। তবে তার পাশে থাকতো গাঁয়ের পুরোহিত, অসম্ভব জ্ঞানী মানুষ জগন্নাথ মুখুজ্জে। একবার জগন্নাথ মুখুজ্জেকে সে কইছিল শুনেছিলাম। দাদা ঠাকুর জানেন, ইদানিং না যখনই কিছু দর্শন করি, ওই কালো ছায়ার মতো ভয়াল দর্শন প্রাণীটি বুড়িমার পাশাপাশি এসে দাঁড়ায়, চোখ পাকিয়ে ধমক দেওয়ার মতো তাকিয়ে থাকে আমার দিকে। কোটরে ঢোকা বিবর্ণ চোখ জোড়া কেমন যেন জ্বলতে থাকে আর ফ্যাস ফ্যাসে গলায় বিড়বিড় করতে থাকে,
কখনো না আবার একলাই তাকে দেখি, হাড় হিম করা গলা এসে বলে, খবরদার, অন্যের মৃত্যু রুখতে গিয়ে নিজের মৃত্যুকে কাছে টেনে আনছিস তুই, সাবধান, খুব সাবধান। আমার না খুব ভয় লাগে দাদা ঠাকুর, খুব ভয় করে জানেন, খুব ভয় করে। এ তো অসীম শক্তির আশীর্বাদ তোর উপর মাগো, সেই রক্ষা করবে তোকে। তবে নিয়তিকে রোখা বড় দুরূহ কর্ম, এটা কিন্তু তার নিয়মের বিরুদ্ধেও। যদিও সে যখন চাইছে তখন তুই তো মাধ্যম মাত্র এই শুভ অশুভের লড়াইয়ে, একজন যোদ্ধা বলা যায় তোকে। বাকি সবই তো তার ইচ্ছে। তুই মানুষকে বিপদের থেকে বাঁচতে আগাম জানান দিতেই পারিস। উপকারের স্বার্থে এটা মহৎ কাজ, কিন্তু মানুষের জন্ম মৃত্যু তারই নিয়তি, তাকে তুই রুখতে পারবি না। তুই যেভাবে মরিয়া হয়ে সেটার জন্যে উদ্বিগ্ন হয়ে পড়িস, সেটাতে বোধহয় এবার বিরতি দেওয়ার সময় হয়েছে রে মা। একটা সীমার বাইরে মানুষ তো নিজের কর্মেই ফল ভোগ করে, সেটা না হয় সেই বুঝে নিক। তোর সাহায্য করার করেছিস, করবি, বিপদের আভাস দিবি, কিন্তু নিজে নিযুক্ত হয়ে তার পরিস্থিতিকে স্বয়ং উপলব্ধি করবার বোধহয় প্রয়োজন নেই। এতে তোর বিপদ হতে পারে রে মা। হ্যাঁ, সবাই সবকিছুর মূল্য বোঝে না যে। অপাত্র দানে নিজ পাত্রে ছিদ্র হয়ে যেতে পারে যে, তখন নিজেরটুকু ধরে রাখবি কিভাবে? বুড়িমাই তো আমায় বাঁচাতে বলেন, আমি কখনো তাকে অগ্রাহ্য করতে পারি না। কিন্তু বুড়িমা তোকে বাধা আসলে সেদিকে চাইতে বারণও করেছিলেন, সেটা মনে নেই? এর অর্থ আমার মতে এসবে যে প্রতিকূলতা আসবে তাকে নিয়ে বিভ্রান্ত হয়ে সেই বিভ্রান্তি জালে ধরা না পড়া, সেটাও তোকে খেয়াল রাখতে হবে বই কি। সবেরই একটা অন্তর্নিহিত তাৎপর্য থাকে, বুঝতে সেটাই হয়। মৈত্রেয়ী এরপর কতটা বুঝেছিল সেটা বুঝতে পারিনি, কিন্তু সময় এগোনোর ধারায় নিজের সেই কর্মে সে একইভাবে এগিয়ে চলছিল। আর ওই করতে গিয়েই একদিন এই অঞ্চলের মাথাদের, বিভিন্ন কারবার থেকে বিরাট ক্ষমতা যাদের, তাদেরই প্রতিপক্ষ হয়ে উঠল সেই মৈত্রেয়ী। নিখিলেশ মাইতি, অজিতেশ নাগ আর প্রদ্যুৎকান্তি দাস, এদের সমঝে বুঝে চলাই এখানকার ধর্ম ছিল, আজও তাই। কারণ এরা যে কি করতে পারে আর কি পারে না তার কোনো হিসেব কেউ জানে না আজও। এমনিতে লোকজনের সাথে উপর উপর ব্যবহার সব কয়টা ভালোই করে, কিন্তু গোপনে অনেক দুর্নীতির মাথা ছিল ওরা। আমার ছেলে সৌরিশের বন্ধু ছিল ওই নিখিলেশ মাইতির বড় ছেলে মল্লার। মৈত্রেয়ী তার স্বপ্নে দেখেছিল ওর হাতেই সৌরিশের ঘোর বিপদ। কিভাবে কি ঘটেছিল বিশদে আমরা জানি না, যদিও তবুও মৈত্রেয়ীর বক্তব্য ছিল যে ওই ছেলের করা অন্যায়ের ভাগীদার নাকি আমার ছেলেকেও হতে হবে, এমন শর্ত দেওয়া হয়েছিল। কারণ সৌরিশ মল্লারের কুকর্মের সবটাই নাকি জেনে গিয়ে বিরোধিতা করবে এবং তখনই তাকে গোপনে মারবার ছক ওরা কষবে। সৌরিশ এসবের কিছুই প্রথমে শুনে মানতে চায়নি। সে বিশ্বাসই করতে পারেনি তার অন্তরঙ্গ বন্ধু তারই প্রেমিকাকে অত্যাচার করে খুন করতে পারে। মৈত্রেয়ী সে রাতে লুকিয়ে এসে অনেক বুঝিয়ে বলেছিল সৌরিশকে, কিন্তু সে শুনলই না। আর ফলস্বরূপ যা ঘটেছিল সেসব তো তোমরা ওই ডায়েরিতেই নাকি লেখা রয়েছে, তোমরা জেনেছ। সৌরিশের মৃত্যুকে দুর্ঘটনা বলা হয়েছিল। এক দুরন্ত গাড়ি নাকি তাকে ধাক্কা মেরে দিয়েছিল মাঝ রাস্তায়। বিচার কিছুই হয়নি, আর সেটা নিয়েই মৈত্রেয়ী মারাত্মক হইচই শুরু করেছিল। বলেছিল আইনের দ্বারস্থ হবে, প্রমাণ কিভাবে জোগাড় করতে হয় যে এটা খুন সে জানে, আর এটাই
ওর নিজেরও কাল ডেকে নিয়ে আসার মুখ্য কারণ হয়ে গেছিল। ওকে দমন করতে তাই অদ্ভুত পরিকল্পনা করেছিল ওরা সবাই মিলে। কয়েকদিনের বিরতিতে সবটা সামাল দিতেই নিখিলেশ মাইতির পরামর্শেই অজিতেশ নাগের ছেলে অনিরুদ্ধর সাথে মৈত্রেয়ীর বিবাহের প্রস্তাব পাঠানো হয়। সে খুব কায়দা করে বুঝিয়ে সুজিয়ে তার পরিবারকে রাজি করিয়েছিল। মৈত্রেয়ী নিজেও অদ্ভুতভাবে এসবের কোনো প্রতিবাদ করে না। কলেজে পড়ছিল, লেখাপড়া সম্পূর্ণ হয়নি তখনও। তবুও অনেকেই বলতো অজিতেশ নাগের ছেলে অনিরুদ্ধের সাথে নাকি তার ভাব ভালোবাসা তৈরি হয়েছিল তাই। কিন্তু জানতো প্রতিরোধের ছল যদি মন্দ মস্তিষ্কের হয় তবে তাকে ধরতে পারা সহজ সরল মস্তিষ্কের কর্ম নয়। এক্ষেত্রেও হলো তাই। বিয়েটা হয়েই গেল, আর বিয়ের পরই শুরু হলো চিরাচরিত ধর্মে মৈত্রেয়ীর উপর অত্যাচার। অদ্ভুতভাবে এরপর থেকেই মৈত্রেয়ী নাকি তার আগাম ভবিষ্যৎ দর্শনের ক্ষমতাও হারিয়ে ফেলেছিল ধীরে ধীরে। ভবিষ্যৎ দেখেও যেন কোনো কিছু স্পষ্ট করে আর বুঝতে পারত না সে। যখনই দেখতো খানিকক্ষণের মধ্যেই সবটা ঝাপসা হয়ে যেত। সে তারপর আর কিছুই মনে রাখতে পারত না। পরে যখন তেমন কিছু ঘটে যেত তখন আবার তার সবটা মনে পড়ত। এই জন্য লোকজনেরও তার উপর কেমন বিরূপ ভাব চলে এসেছিল ধীরে ধীরে। সকলে বলতে শুরু করেছিল বড় লোকের বউ হয়ে সে উপকার করাই ভুলে গেছে, তাই শক্তিও হারিয়ে ফেলেছে। যেমন লোভে পড়া কর্ম তেমনই তো মারণ ফল হবে। বড্ড অসহায় হয়ে নিঃসঙ্গ একাকী হয়ে পড়েছিল বেচারি। নিজের সব অভিজ্ঞতাগুলো বোধহয় তখনই লিখেছিল, পাছে ভুলে যায়। নিশ্চিত নই, মনে হয় তাই। কিন্তু সেসব তোমরা পেলে কিভাবে যে? যাই হোক, এরপর থেকেই সে কেমন যেন পাগল পাগল অস্থির চিত্তে বিভ্রান্ত থাকতো সবসময়। লোকে বলতো উন্মাদ হয়ে গেছে, কেউ আবার বলতো আগে থেকেই নাকি উন্মাদ ছিল। তাই তো অন্যের সংসার করতে গিয়েই ধরা পড়ল সব। নিজের বাড়ির লোকজন হয়তো চেপে গেছিল, হাজার হোক সন্তান তো। গ্রামের কেউই সেই মেয়েটার হাতে পাওয়া উপকারের, তার স্নেহ ভালোবাসার কথা কিছুই মনে রাখল না। অবলীলায় যেন সবটা ভুলে গেল। মাঝে মাঝেই এসবের পরেও এটা ওটা বদনাম তার বড়াতে জুটতে শুরু করেছিল। স্বামী সংসার সবকিছুর থেকে তাকে বহিষ্কার করে বাপের বাড়ি পাঠানোর কথা উঠতে শুরু করেছিল, আর সেখান থেকেও কোনো প্রতিবাদ হলো না। এমনই পরিস্থিতিতে এক অলস গোধূলি বেলায় গাঁয়ের ওই পরিত্যক্ত জলা জঙ্গলের মাঝে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বস্ত্রহীন, ক্ষত বিক্ষত শরীরে ফুলে ওঠা সন্তান ধারণের চিহ্ন বহন করা একটা বিরাট পেট নিয়ে সে ঝুলেছিল। সেদিন সকলে মৈত্রেয়ী নিস্তেজ দেহের পাশে সেই ওই বিকট আকারের সারমেয়কে দেখতে পেয়েছিল আবারও। সে যেন পরম যত্নে তার অন্তিম স্মৃতি ওই পরিত্যক্ত দেহটিকে আগলে রেখেছে। সেই প্রথম গায়ের সকলকে ডাক ছেড়ে অস্থির করে অত অবধি ছুটিয়ে নিয়ে গেছিল সেদিনও। আর দেখা গেছিল তার আশপাশ দিয়ে অদ্ভুতভাবে কালো আর সাদা দু ধরনের ধোঁয়ার কুণ্ডুলি পাকানো একটা বৃহৎ আবরণ। চারপাশ দিয়ে সাঁই সাঁই করে গুচ্ছের কাকের পাল উড়ে যাচ্ছিল ক্রমাগত। পরবর্তীতে সেসবের সাথে এসে জুটে যায় সেই সারি সারি বাদুড়। এমন অদ্ভুত আওয়াজ তুলে ডাক দিচ্ছিল সব যে ভীষণ বিচিত্র ও ভয়ঙ্কর শোনাচ্ছিল। তখন 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল মৈত্রেয়ী। যমজ সন্তান ধারণ করেছিল নাকি সে।
সে নাকি নিজেই বলতো যে তার গর্ভে 2 জন এসেছে। লোকে হেসে বলতো, তোর তো এখন আর কিছুই দেখার ক্ষমতা নেই রে, দেখলেও নাকি ভুলে যাস। তা এটা আবার মনে থাকলো কিভাবে রে? হ্যাঁ, সে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো। 2 চোখ দিয়ে জলের ধারা নেমে যেত ক্রমাগত। নিজেও হয়তো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সর্বোপরি তার পরিবার তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। বাবা তো আগেই মেয়ের ভুল বিবাহ দেওয়ার গ্লানিতে মারা গেছিলেন। বাকি মাকে নিয়ে তার ভাই নীরবে মৈত্রেয়ীকে একলা ফেলে তার সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করে এখান থেকে চলে যায়। যাই হোক, এই ঘটনার পর একটা মানুষই সর্বসমক্ষে গলা তুলে বলেছিলেন এটা অন্যায় হয়েছে, ঘোর পাপ। এর ফলে যে বিভীষিকা নেমে আসবে তার জন্য যেন সকলে প্রস্তুত থাকে। পুরোহিত জগন্নাথ মুখুজ্জে, তাই না সিধে জ্যাঠা? চমকে যান সিধুবাবু। প্রিয়াঞ্জলি বলে মেয়েটা কিভাবে এটা জানতে পারে? মৈত্রেয়ীর জীবনের ঘটনা কিছু লেখা থাকলেও তার মৃত্যু পরবর্তী কাহিনী কে লিখবে? সে নিজে নিশ্চয়ই নয়। সামনে বসা 4 জনেই তখন হাসছে, অদ্ভুত রহস্যময়ী সেই হাসি। সেই চিরাচরিত গন্ধ, সেই বিকট ভয়াল জান্তব গর্জন যেন ওই স্থানটিকে আষ্ঠে পৃষ্ঠে আঁকড়ে ধরেছে সেই মুহূর্তে। সিধে জ্যাঠার চোখে যেন আচমকাই আধার নেমে আসছে। পরিচিত আশপাশ জুড়ে প্রতিটা অস্তিত্ব যেন নিমেষেই অপরিচিত হয়ে উঠছে তার কাছে। চমক, শিহরণ, বিস্ময়, আতঙ্ক, কোনো কিছুই তখন বাঁধ মানছে না তার অন্তরে। একবার সরলা বলে ডাকতে গেলেন, কিন্তু গলা দিয়ে শুকনো খানিক বাষ্প ছাড়া আর কিছুই বের হলো না। হাপিত্যেশ করে তার দৃষ্টি আপ্রাণ চেষ্টায় আবারও খোঁজে সেই একমাত্র আপনজন, তার স্ত্রীকে। দূরের কোণায় একটা কাঙ্ক্ষিত উকিটুকু যদি একবার তার দেখা যায়, কিন্তু সরলাকে আর তিনি সেখানে দেখতে পান না। আর কিছুই আগের মতো দেখবার জন্য নেই, সব পাল্টে গেছে। দৃষ্টিভ্রম নাকি? এও কি সম্ভব? আমরা আগে পিছে সবটাই জানি সিধে জ্যাঠা, এবার আপনি বাকিটা জানবেন। কারণ আপনি বললেন না, বিস্ময় যতক্ষণ, গল্পও ততক্ষণ। তাদের বলবার সাথে সাথেই যেন নাটকের দৃশ্য পরিবর্তনে ঘটে যাওয়া নতুন কোনো পরিবর্তনের মতো একেবারেই পাল্টে যায় পরিবেশ। সাজ পেরোনো একটি রাতের প্রারম্ভ সূচিত হয়েছে এমন মুহূর্তে একটি মেয়ে হেঁটে চলেছে, হয়তো নিজেরই চেনা রাস্তায় বা গৃহের পানে। মৃদু মন্দ বাতাসে আধ ফোটা চাঁদের আলোয় পথ চলতে তার বিশেষ অসুবিধেও হচ্ছিল না। হঠাৎই তার গতি মন্থর হয়, পরনের কাপড়ের একটি কোণায় টান পড়ায়। সাথে সাথেই তার মনে হয় কেউ যেন পিছে পিছে চলছে তার সাথে। এমন বোধ হতেই ঘুরে কাউকে দেখতে পায় না সে। কাপড়ের এক প্রান্ত পাশে ঝোপের ডালে লেগে আটকে রয়েছে। সামলে নিয়ে ঘুরে দাঁড়িয়ে পুনরায় চলতে গিয়েই আবারও থমকে যায় সে তার সামনে দাঁড়ানো এক অদ্ভুত দর্শন মূর্তিমানকে দেখে। সাধক সম্ভবত, বেশভূষা অনেকটা তেমনই, তবে একেবারেই অপরিচিত। মেয়েটি বোঝে না কি বলবে, কি হতে পারে তার আগামী পদক্ষেপ। তাকে কোনো কিছুর অবকাশ না দিয়েই সেই ব্যক্তি বলে ওঠে, বিবাহে রাজি হয়ে গেলেই মঙ্গল, না হলে রাজি করানোর দায়িত্ব আমায় নিতে বলা হয়েছে। তাতে তোমার বিশেষ অসুবিধে হতে পারে যে মৈত্রেয়ী। প্রথমে অনিরুদ্ধের দেওয়া প্রেম প্রস্তাব, তারপর তার পরিবারের তরফ থেকে একেবারে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেই সে ফিরছিল। সরাসরি তাদের মুখের ওপর না বলে এসেছে সে গিয়ে, তাই হয়তো একে পাঠানো হয়েছে। কিন্তু এ কি করবে? ওই সব বিধি প্রক্রিয়া, তন্ত্রের অস্ত্র চালনা। খানিক ঘাবড়ে গেলেও, যা পারেন করুন,
আমি ভয় পাই না। মুখের কথা তার শেষ হওয়ার পূর্বেই ওই অজ্ঞাত লোকটি তার দিকে ছুড়ে দেয় কিছু একটা, তরল সম্ভবত। হাতে রাখা কুমণ্ডলু থেকে নিয়ে 3 বার পর পর এমনি লোকটার উপস্থিতিতে অস্বাভাবিক অস্বস্তি হচ্ছিল শরীর মনে, যেন শ্বাস প্রশ্বাস নিতেও খানিক বেগ পেতে হচ্ছিল। কিন্তু এই কার্যের পর মৈত্রেয়ী ছিটকে পিছন দিকে উল্টে পড়ে, যেন কোনো দুর্দমনীয় অশুভ শক্তি তাকে ঠেলে মাটিতে মিশিয়ে দিয়েছে। বিশ্রী হেসে ওঠে লোকটা মৈত্রেয়ীর অবস্থা দেখে। তবে আরো কিছু করবার পূর্বেই একটি জান্তব গর্জনে সে সতর্ক হয়ে গিয়েই তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করে। সিধুবাবু তখন রীতিমতো কাঁপছেন ওই দৃশ্যায়ন দেখে। একদম তার চোখের সামনে ঘটে চলেছে যেন সবকিছু। কানের গোড়ায় কেউ যেন তখনই বলে ওঠে, এগুলো জানতেন আপনি? জানতেন না? কোনো উত্তর দেওয়ার অবস্থায় নেই সিধে জ্যাঠা নামক মানুষটি তখন। সে শুধু শুনে যায় অসহায় ভাবে। আসুন, পরবর্তী দেখবেন, আসুন। বিবাহ পরবর্তী ফুলশয্যার রাত। ঘরের এক কোণে ভীত সন্ত্রস্ত বধূ বেশে বসে মৈত্রেয়ী। আগাম কিছুকে যা নিদারুণ ভয়ঙ্কর অসহনীয় হতে চলেছে তেমনই কিছুকে আন্দাজ করে থরথর করে কাঁপছে। আর তার ধারণা সত্যি করে সেই ঘরে প্রবেশ করে তার স্বামী। খুব পরিচিত মুখ, অনিরুদ্ধ নাগ। আর তার পরবর্তী নারকীয় উল্লাস সইতে পারার বুকের পাটা হয়তো সিধে জ্যাঠার ছিল না। কোনো মান হুঁশ সম্মিলিত প্রাণের বোধ করি থাকবেও না। একটি নারী, সর্বোপরি একটি মানুষের শরীরটা যদি একটি অবহেলার বস্তু হিসেবে ব্যবহৃত হয়, তবে সেই বিকৃত, সেই পাশবিক নির্যাতনের সাক্ষী হওয়া মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর। চারুন, চারুন, আমায় ছেড়ে দিন। না 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 না। এসব হবে যে জানতেন না তো আপনি? ভালো লাগছে না দেখতে? আসুন, আরো কিছু দেখাই আপনাকে। না 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 না, আর কিচ্ছু দেখতে পারবো না। ওই মৃত্যু আমি দেখতে পারবো না আবার। না। আবারও একটি কণ্ঠে শোনা যায় শ্লেষাত্মক ভৎসনায়, শুধু ওই মৃত্যু কেন, দেখুন সামনে দেখতে পাচ্ছেন? আত্মীয়ের ঊর্ধ্বে থাকা একটা মানুষ কেমন ঠাকুর মশাইয়ের পাঠানো প্রসাদে নিজে হাতে বিষ মিশিয়ে নিয়ে যাচ্ছেন। দেখুন, দেখুন না প্রিয় জ্যাঠামশাই, কিভাবে নিজের হাতে আবার ওই বিষ মাখানো প্রসাদ খাইয়ে দিচ্ছেন কন্যা সম মৈত্রেয়ীকে। গর্ভের সন্তান, মৃত্যু পূর্ববর্তী আরো একবার যমজ সন্তান ধারণ করা মেয়েটিকে খাইয়েছিলেন তো সেটা অর্থের লোভে। অর্থের লোভে, কি নিদারুণ অর্থের লোভ আপনার! ছেলের খুনিদের মাফ করে দিতে পারেন যে লোভের ফাঁদে পড়ে। দেখুন না, সব আবারও দেখুন। ওই সমস্ত আবারও কালচক্রের আবর্তে যেন পুনরায় দেখতে শুরু করেন সিধুবাবু। মেয়েটার অসহায় মুখটা, তার যন্ত্রণায় ছটফট করা সবটা। তার পরের সবটাও মৈত্রের বিশেষ ক্ষমতাকে মন্ত্রতন্ত্র যাবতীয় বিধি কলা কৌশল দিয়েও যখন নিজেদের মতো ব্যবহার করতে অপারগ রইলেন কুচক্রীর দলের সহকারী সেই তান্ত্রিক ভৈরব নন্দী, তখনই কোনো মতে তাকে অজ্ঞান করে প্রথমে। ওই গর্ভাবস্থায় তার উপর বিকৃত যৌন লালসা বহুজন মিলে মিটিয়ে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আত্মহত্যার রূপ দিতে ওই জঙ্গলের দিকে। সে কি ভয়ঙ্কর নারকীয় উল্লাস, যেন সাক্ষাৎ নরকের প্রেতেরা নেমেছে সেই কর্ম সম্পাদন করতে। প্রকৃতি তখন উত্তাল। নারকীয় উন্মাদনায় প্রশ্রয় দিতে না সেসব রুখতে সে মুহূর্তে কিছুই বোঝা যায় না। ধূপ চন্দনের গন্ধের বদলে সে সময় দগ্ধ চিতার গন্ধে চারপাশ ভরে যাচ্ছে যেন। অসহনীয় চিৎকার করে একমাত্র ওই চার পেয়ে প্রাণীটি ছাড়া বাধা প্রদান করবার কেউই ছিল না সেই অন্যায়ের। এক সময় সেটিও যেন থেমে গেল। এক বিকট দৈত্যাকৃতি জমাট বাঁধা কালো আস্তরণ যেন ধেয়ে আসলো তার দিকে।
সেই অসৎ কর্মকে সার্থক করতেই যেন তার আগমন। ভয়ঙ্কর অপার্থিব আওয়াজে চারপাশ ভেসে যেতে শুরু করলো, যতক্ষণ না মৈত্রের শরীর থেকে প্রাণ বেরিয়ে যায় চিরতরে। দম আটকে তখনই বুঝি মৃত্যু আসবে, এমন তীব্র এক যন্ত্রণায় বুক ধরে বসে পড়লেন সিধুবাবু। কিন্তু নিষ্কৃতি তিনি তখনও পেলেন না। নিজের হয়ে আরো একবার তিনি বলে উঠলেন, তোমরা তোমরা যখন সবই জানো, তাহলে তোমার মায়ের প্রকৃত দোষীদের কাছে কেন গেলে না? এই তো এইবার যাব, আপনাদের সাথে নিয়েই যাব। সজ্জনের মৌন সমর্থন অপরাধীর ক্রিয়ার চাইতে কম ভয়ঙ্কর কি? প্রকৃত দোষী সেক্ষেত্রে আপনিও কি নন জ্যাঠা? আসুন আসুন, দেখবেন, আসুন পরবর্তী। সিধুবাবু কিছু বুঝে ওঠবার আগেই লক্ষ্য করলেন সেই দিনের মতো সেই ঝড় আবারও উঠেছে। শুকনো খড়খড়ে বাতাসে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে আবারও, কিন্তু আকাশে চাঁদ দৃশ্যমান। তার আশপাশ দিয়ে কালো ধোয়ার কুণ্ডলি পাকানো মেঘ জমছে। একই দৃশ্য, সব এক, চিরাচরিত ভাবে হুবহু। আর তিনি পৌঁছে গেছেন অনিরুদ্ধ নাগের বিলাসবহুল বাগান বাড়ির একটি গোপন কক্ষে। আধারে ঢাকা যেখানকার চারপাশ, চাঁদের আলো কিংবা বৈদ্যুতিক আলো কিছুই নেই। সম্পূর্ণ কৃত্রিম অমাবস্যাকে যেন ওই বাড়িতে সৃষ্টি করা হয়েছে কোনো গহীন অপরাধের স্বার্থে। এই সেই গোপন স্থান, তাই না? যেখানে ওই ভৈরব নন্দীর কর্মকাণ্ড করবার জন্যে নির্ধারিত করেছিলেন ওই 3 মাথা এবং তাদের পরিবারের অনেকে। দেখুন, এখনো অনেকেই রয়েছেন সেখানে। মৃতা মৈত্রেয়ীর আত্মাকে, তার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবার ক্রিয়াকলাপ চলছে এবারে। দেখুন। তিনি তারপর প্রত্যক্ষ করেন এবং এবার তিনি আচমকাই উপলব্ধি করেন যে এই কার্যকলাপ সেই অতীতের নয়, বরং তার পরবর্তীতে ঘটা কাণ্ডকীর্তি, যেটা আর তিনি চাক্ষুষ করেননি পূর্বে। তবে এখন সবই চলমান ছবির মতো স্পষ্ট। কয়েকজন, অর্থাৎ বৃদ্ধ নিখিলেশ মাইতি, অজিতেশ নাগ ও প্রদ্যুৎ কান্তি দাস, সাথে অজিতেশের ছেলে অনিরুদ্ধ আর প্রদ্যুতের পুত্র পীযূষ কিছুটা দূরত্বে দাঁড়িয়ে রয়েছেন, আর তাদের স্ত্রীরা আরও খানিক দূরত্বে। ঘরের ঠিক বাইরে কয়েকজন বিশ্বস্ত লোক ও আত্মীয় খানিকের সাথে উদ্বিগ্ন চিত্তে অপেক্ষায় রয়েছেন। চারপাশ অন্ধকারময় সেই বাড়ির। ওই ঘরের মধ্যবর্তী স্থানে একটি যজ্ঞকুণ্ডের মতো কিছু, যা জ্বলছে, তাই দিয়েই যা খানিক আলোক ছটা নির্গত হচ্ছে। সেই যজ্ঞ বেদিতে বসা ভৈরব নন্দী তখন নিজ আরাধ্যার আর তার সামনে প্রতিষ্ঠিত বিরাট পুষ্প অর্পিত ঘটের ওপর নির্দেশ করেই পৈতে হাতে মন্ত্র পাঠ করে চলেছেন তিনি। থেকে থেকে যজ্ঞ কুণ্ডে বিভিন্ন সামগ্রী আহুতি দিয়ে উনি একেবারেই মগ্ন হয়ে রয়েছেন। কতক্ষণ এভাবে কেটেছে তার হিসেব নেই। আচমকা ভৈরব নন্দীর মধ্যে চঞ্চলতা সৃষ্টি হয়। সে চোখ বুজে বিড়বিড় করতে করতে এক সময় আতঙ্কে চমকে চমকে ওঠেন, আর কিছু বলতে গিয়েও যেন থমকে থমকে যান। কি করে সম্ভব? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। উপস্থিত বাকিরা ঘাবড়ে গিয়ে বিষয়টা বুঝে ওঠবার চেষ্টা করতে যেতেই দ্বিগুণ চমকে ছিটকে দূরে সরে যান। বাইরে যারা ছিলেন তারাও আলোর ব্যবস্থা করবার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। হঠাৎই হইচই করবার কারণ কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, কারণ ওই ঘর তখন সেই ধূপ চন্দনের গন্ধে ভরে উঠেছে আবারও, আর এতটা প্রকট সেই সুবাস যে সহ্য করা মোটেও সুখকর হয় না কারুর জন্যেই। কিছুক্ষণের মধ্যেই ভৈরব নন্দী চোখ খুলে বিকট চিৎকার দিয়ে ওঠেন। সাথে বাকি সমস্ত লোকজনের তখন দম আটকে যাওয়ার উপক্রম ভয়। এদিকে তারা নড়তে চড়তে অক্ষম। তখন
ভয়ের চোটে কাঁপতে কাঁপতে নিজেদের নির্দিষ্ট স্থানেই আটকে গেছেন। ভয় পেয়েছেন সিধে জ্যাঠাও, কারণ তিনিও দেখতে পাচ্ছেন সকলের সাথেই ওই ঘরে, ওই যজ্ঞবেদীর সামনে, ঈশ্বরের ঘটের সামনে যে মাতৃমূর্তি, তার পরিবর্তন হয়েছে। সেখানে মায়ের পরিচিত কোনো চিহ্ন নেই, তার বদলে রয়েছেন একটি বৃদ্ধা, বয়সের ভারে নুইয়ে পড়া, হাড় জিরজিরে বয়স্ক এক মানুষ, সাথে একটি বিকট চারপে। আর তাদের ঠিক সাথেই, তাদের মধ্যেই যেন মিশে দাঁড়ানো একটি কালো ধোঁয়ার মতো আস্তরণে ঢাকা এক নারী মূর্তি। আর তাদের আশপাশ দিয়ে অবর্ণনীয় এক উজ্জ্বল আলোক রশ্মি ঠিকরে বের হচ্ছে। বেশিক্ষণ যেদিকে তাকিয়ে থাকা দুরূহ। পাশাপাশি সে দর্শনের সাথে সাথেই ওই ঘর জুড়ে উড়তে শুরু করে দেয় অজস্র বাদুড় আর কাক। কোথা থেকে যে উড়ে এসে ঢুকলো বোঝা গেল না। উন্মাদের মতো অবস্থা হয়ে যায় সকলের ওই দৃশ্য দেখে। মহিলারা যারা ছুটে এসেছিলেন প্রথমে, আর্তনাদ করে ছিটকে সরে গিয়ে উন্মাদের মতো উদ্ভ্রান্ত হয়ে ছুটে পালিয়ে গেলেন এদিক ওদিকে। তারা একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে অগুন্তি মানুষকে যদি ঠেলে ফেলা হয়, তাহলে যে পরিমাণ মরিয়া চিৎকার উঠবে, তাকেও যেন ছাপিয়ে গেল ওই ঘরে থাকা মানুষগুলোর আতঙ্কের আর্তনাদ। সিধে জ্যাঠা দেখলেন সে বুড়ি মানুষটার মুখে তখনও অদ্ভুত হাসি, আর তার ওই কুকুরটিরও সেই কালো ছায়ার পাশ দিয়ে ঘেরাটোপ দিয়ে দাঁড়িয়েছে সেই চার মূর্তিমান। প্রত্যেকের মুখের ওপর অদ্ভুতভাবে সেই মৈত্রের মুখের ছাপ। জ্যাঠা, শুভকে অশুভের দ্বারা প্রতিঘাত করাই যায়। বিপরীত বৈশিষ্ট্যের দুই পক্ষের অস্তিত্ব রক্ষার লড়াই এক্ষেত্রে বৈধ, কিন্তু লড়াই করা আর অন্যায় অধিকার ফলানো এক তো নয়, কোনোদিনও ছিলও না। আর তোমরা লড়েছিলে কার বিরুদ্ধে? চিনতে পেরেছো? জেনেছো তাকে? তিনি সেই নন্দ যার অর্থরূপ থেকেই সমস্ত কিছুর আদি ও অন্ত। কোনো উত্তর নেই সিধে জ্যাঠার কাছে। সেদিন উপস্থিত বাকি কারোর কাছেও কোনো উত্তর ছিল না সেদিন। তার উপরে উত্তর দেওয়ার স্পর্ধা কোনো জাগতিক সত্তারই নেই। এরপর থেকে এরা আর এদের নিজস্ব জীবনের অধিকারী থাকবেন না। নিজেদের সম্পূর্ণ সত্তা এখন ওই তিন পরিবারের প্রত্যেকটি অবশিষ্ট জনের একজনের মর্জির কাছে বন্দী থাকবে। ধীরে ধীরে সকলে সেই তাঁরই মর্জি অনুযায়ী নিজের পরিণামের দিকে এগিয়ে যাবে। জাগতিক কোনো কিছুর উপলব্ধি করতে তারা আর কেউ পারবে না এ যাবৎকালে, যেমন আমাদের মায়ের সাথে হয়েছিল। হ্যাঁ, আমাদের মা মৈত্রেয়ী দেবী, আমরা সেই দুই ক্ষেপের যমজ সন্তানেরা আবার জন্মেছি অন্যত্র। এও ওই বুড়িমার কৃপাতেই। আমাদের মা যেমন সমস্ত হুঁশ চিন্তা চেতনা হারিয়ে ফেলেছিলেন ওদের নির্যাতনের শিকার হয়ে, তেমনি অদ্ভুত এক বিভ্রমের জালে বন্দী থাকবে ওরা প্রত্যেকেই। হয়তো এই গোটা এলাকাটাই, এই অঞ্চলের সে সমস্ত মানুষ যারা একদিন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা পর্যন্তও করেনি, যাদের উপকারে আমাদের মা নিজের জীবনের বাজি রেখেছিল বারংবার, তারা সবাই এখন আপনারা জানবেন সবই, বুঝবেন সবই, আগাম বিপদের আভাস পর্যন্ত পাবেন। কিন্তু ঠিক কি যে করণীয় হবে তখন, সেটা আপনারা বুঝতে পারবেন না। বিপদকে আগাম জেনে বুঝে আলিঙ্গন করার দুরূহ কর্ম। দেখুন তো কেমন লাগে এবার। আমরা এসেছিলাম শুধু আগাম এই খবরটুকু পাকাপাকি ভাবে জানান দিতে যে মা ফিরেছেন আমাদের মাধ্যমে তার সমস্ত শক্তি নিয়ে, আর বিশেষভাবে মায়ের বুড়িমাকে সাথে করে নিয়ে যেতে। জগন্নাথ দাদুর পুত্র জয়জিৎ মুখুজ্জে সব ব্যবস্থাই করে দিয়েছেন আমাদের জন্যে। তার পিতার আদেশ ছিল তেমনি, যাদের এই এলাকা ছাড়তে বাধ্য করেছিলেন আপনারা। একমাত্র প্রতিবাদী পরিবার ওরাই ছিলেন কিনা, উনি আমাদের সাথে যোগাযোগ করেন। কারণ
বাকি ভবিষ্যতের কর্ম সম্পাদন তো আমাদেরই করতে হবে। কিভাবে উনি আমাদের সম্পর্কে জেনেছেন সেটা আপনার না জানলেও চলবে। ধরে নিন মা নিজেই জানিয়েছেন অপর জগৎ থেকে, আর বিশেষ কোনো ভিন্ন শক্তি দিয়ে। আর আমাদের কাছে ওই ডায়েরি পাঠানোর দায়িত্ব থেকে পরবর্তী যাতে উনি করতে পারেন সেক্ষেত্রেও। এখন আমাদের বুড়িমাকে চাই। তার সন্তানের অযত্নে তিনিও আর এখানে থাকবেন না। বাকি অতীতের হিসেব মা একাকী নিজেই সামলে নিতে পারবেন প্রয়োজনে। ও নিয়ে আর ভাববেন না। অবশ্য ভাববার অবকাশ পাবেনই না, বুঝলে, চাইলেও না। সিধুবাবু থরথর করে কাঁপতে কাঁপতে বসে পড়েন। চোখের দৃষ্টি তার এমনিতেই কমে আসছিল বহুদিন ধরে, এখন যেন নিমেষেই সবটা আরো বেশি ঝাপসা হয়ে আসছে। অসহায় হয়ে একবার চেয়ে দেখেন তাদের দিকে। বাইরে তখন ভোরের আলো সদ্য ফুটেছে, কিন্তু উনি কিছুই ঠাহর করতে পারেন না। ছুটে যেতে গিয়ে হুমড়ি খেয়ে নিজের দোরের কাছে উল্টে পড়েন এক প্রকার। আরো ঘাবড়ে যান। নিজের উপস্থিতি পুনরায় সেখানে দেখেন, তবুও সামলে নিয়ে ওঠবার চেষ্টা করতে করতেই যেন দেখেন আশপাশ অন্ধকারে ভরে থাকলেও চারজনের হেঁটে যাওয়া পথটা তাদের মতোই উজ্জ্বল, ভীষণভাবে আলোকিত ছটায় পূর্ণ। আর তাদের সাথেই হেঁটে চলেছেন এক বৃদ্ধা আর একটি কালো বিরাট ষাঁড়মেয়। অসহায় উদ্বিগ্ন হয়ে এলাকার মন্দিরে ছুটে যান তিনি কিছু পরেই, সাথে আরও কয়েকজন এলাকাবাসীও, যাদের প্রত্যেকের সাথে একই রকম অভিজ্ঞতা একই সময় ওই চারজনের মাধ্যমে হয়। তাদের কাছেও কিছুক্ষণ পূর্বে তখন একইভাবে উপস্থিত ছিলেন ওই চারজন। অভাবনীয়, অকল্পনীয় বিস্ময়ে কেউই এর কার্য কারণ ধরতে পারে না, কিন্তু বিস্ময়ের পারদ সর্বোচ্চ চড়ে যায় যখন মন্দিরের সামনে পৌঁছান। সেটি তখন যেন এক রাতের মধ্যেই আরাধ্যা শূন্য পরিত্যক্ত জীর্ণ রূপ নিয়েছে অদ্ভুতভাবে। কোনো জৌলুস, কোনো প্রাণ আর তাতে অবশিষ্ট নেই, কারণ তার ভেতরে মা ভবতারিণী, আনন্দময়ী, রক্ষাকর্ত্রী, জগৎ জননী আর উপস্থিত নেই। মন্দিরের নতুন পুরোহিতেরও আর কোনো দেখা নেই। রয়েছে শুধু আশপাশ দিয়ে বিবর্ণ কালো ছায়ায় পূর্ণ বিষাদের ঘেরাটো, আর এক রাশ কালো বাদুড় ও কাকের উড়ে চলা মিলিত আর্তনাদ সহযোগে। নমস্কার। আজ আপনারা শুনছিলেন অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় দীপান্বিতা মিত্রনাথের কলমে প্রপঞ্চ প্রাঞ্জলি। প্রপঞ্চ কথার অর্থ প্রবঞ্চনা, আর প্রাঞ্জলি হল যে নারী প্রাঞ্জল, স্বচ্ছ, সরল। প্রপঞ্চ প্রাঞ্জলি শুধুমাত্র একটি ভৌতিক উপন্যাস নয়, একটি অতীত ও বর্তমানের সেতুবন্ধন, কর্মফল ও মানবিকতার সংঘাত, শুভ অশুভ শক্তির দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব এবং মানুষের অন্তরে লুকিয়ে থাকা আলো ও অন্ধকারের এক গভীর মনস্তাত্ত্বিক ও অলৌকিক আখ্যান, যেখানে প্রতিটি রহস্যের অন্তরালে লুকিয়ে থাকে আরেকটি বৃত্তের রহস্য, আর প্রতিটি সমাপ্তি জন্ম দেয় এক নতুন সূচনার। কেমন লাগলো আপনাদের গল্পটি? আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব, একটি হাইপ আমাদের এই কর্মপ্রচেষ্টাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। শুভরাত্রি। আজ আসি। নমস্কার।